সো হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব তোমাদের আগামী হাফ ইয়ারলি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন জেনারেল সায়েন্সের। তো তোমরা যদি চ্যানেলটাতে প্রথমবার ভিজিট করছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে, বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবে। স্পেশালি তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে আছো ওদের জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে, তো তোমরা নিশ্চয়ই এটা দেখবে। বাকি ইংলিশ মিডিয়ামেরও কোশ্চেনটা অ্যাভেলেবেল আছে, তোমরা দেখছো। তো আমরা ইংলিশ আর বেঙ্গলি মিডিয়াম একসঙ্গে নিয়ে চলবো, যেটা তোমাদের এক্সামের কোশ্চেন আনসার ডিসকাস করা হবে। এর আগে আমি ম্যাথসের ভিডিও দিয়েছি আর ইংলিশের ভিডিও দিয়েছি, এগুলো না দেখলে তোমরা দেখে নিবে। আমি প্লেলিস্টে তোমাদের ক্লাস 9-এর হাফ ইয়ারলি ইম্পর্টেন্ট এগুলো অ্যারেঞ্জ করে রেখেছি, ঠিক আছে? তো দেখো, প্রথম কোশ্চেনটা, এসআই ইউনিট অফ টেম্পারেচার ইজ, মানে উষ্ণতার এসআই একক হলো। তো এটা কি হবে আনসারটা? এটা হবে উষ্ণতার এসআই একক কেলভিন। আনসারটা হবে তোমাদের 1 নম্বরটা তোমরা মার্ক করবে কেলভিন, ঠিক আছে? এখন দেখো নেক্সটটা, হোয়াট ইজ দ্য স্টেট অফ ওয়াটার এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড? এর মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভৌতিক অবস্থা কি? দেখো ফ্রেন্ডস, জলের ভৌতিক অবস্থা তিনটা হতে পারে। একটা কঠিন মানে শক্ত অবস্থা, ঠিক আছে, যেমনি বরফ থাকে। একটা হচ্ছে জল নর্মাল, যেটা জল আমরা খাই, ঠিক আছে, ঠান্ডা জল যেটা নর্মাল, যেটা ওয়াটার। আর একটা থাকে গ্যাসীয় অবস্থা, যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তো খুব বেশি হিট দেওয়া হয়, টেম্পারেচার বেশি বাড়ে যায়, তখন জলটা স্বাভাবিক অবস্থায় এটা গ্যাসীয় হয়ে যাবে। তো 100 ডিগ্রি মানে কি, তখন গ্যাসটা মানে খুব মানে জলটা খুব গরম হয়, এটা গ্যাসীয় অবস্থায় কনভার্ট হবে। সো গ্যাসিয়াস, দ্যাট মিনস এটা গ্যাসীয় হবে, ঠিক আছে? তো আনসার হবে 2 এর সি। জিনিসটা বুঝে পড়বে ফ্রেন্ডস, আমার কথাগুলো তোমরা শোনার পরে এটা বোঝার চেষ্টা করবে, দিমাগে মাইন্ডের মধ্যে তোমরা এটা নেওয়ার চেষ্টা করবে। খালি যে এরকম না যে যেটা এক্সামে এইটা কোশ্চেন ডাইরেক্ট আসে যাবে, আশেপাশে কোশ্চেন আসতে পারে। তো তোমরা ভালোভাবে জিনিসগুলো অবজার্ভ করবে, যেটা বলছি শুনবে, ঠিক আছে? এরপরে দেখো, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন এয়ার। তো বলছে বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে কি বলে, এরকম বলতে পারে, ঠিক আছে? তো বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে আর্দ্রতা বলে বা হিউমিডিটি বলে। দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন এয়ার ইজ কল্ড হিউমিডিটি, ঠিক আছে, মনে রাখবে এটা। জলীয় বাষ্প এটাকে আর্দ্রতা বলে। এরপর দেখো 4 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিজিক্যাল চেঞ্জ? নিচের কোনটি ভৌতিক পরিবর্তন? তো চেঞ্জ দুই ধরনের হতে পারে, একটা কেমিক্যাল, একটা ফিজিক্যাল চেঞ্জ। তো দেখো, কেমিক্যাল মানে কি, কোনো ধরনের কেমিক্যাল ইনভলভ হবে। আর কেমিক্যাল মানে যেটা ঘুরে আসে না, যে জিনিসটা একবার চেঞ্জ হয়ে যাবে সেটা যদি পুনরায় ঘুরে আসতে না পারে, এটা বলে কেমিক্যাল। আর ফিজিক্যাল মানে পুনরায় সেই অবস্থায় ঘোরানো যায়। দেখো এখানে বলছে কোনটা ভৌতিক পরিবর্তন। তো লোহায় মরিচা ধরা। তো লোহায় মরিচা ধরা মানে যেরকম আমরা যখন জংকার ধরে নেই লোহায়, এটাকে বলি মরিচা ধরা, ঠিক আছে? জংকার ধরে নেয়, দেখবে একটা বাদামি রঙের হয়ে যায় তোমরা যখন লোহা ওয়া ফেলে রাখবে এমনি সামান্য অবস্থায়। বা সাইকেল দেখো, সাইকেলে মাঠগাড়ে জংকার লাগে যায়, ঠিক আছে? তো এটা মরিচা ধরা। তো এটা কি হয়, অক্সিজেনের আর জলের সংস্পর্শে আসলে তখন এটা হয় মরিচা ধরা বা রাস্টিং। তো এটা তো কেমিক্যাল প্রসেস হবে, কারণ এটার মধ্যে যখন অক্সিজেন হচ্ছে আর জল যোগ হচ্ছে, মানে এটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, ঠিক আছে? তো এটা হবে না, আমাকে ভৌতিক পরিবর্তন বলছে কোনটা। এরপরে কাঠের দহন। তো কাঠ যখন দহন হচ্ছে, অবভিয়াসলি যখন আগুন জ্বলছে তো কার্বন ডাই অক্সাইডেরও এখানে ইনভলভমেন্ট আছে, কার্বন ডাই অক্সাইড জড়িত আছে। তো এটা হবে না, এটা হচ্ছে কেমিক্যাল। এগুলা এগুলো যেটা পড়ছি আমরা, কাঠের দহন, লোহায় মরিচা, এগুলো কেমিক্যাল বা মানে রাসায়নিক পরিবর্তন, আমাকে বলছে ভৌতিক পরিবর্তন। এরপরে খাদ্যের রন্ধন, খানি যেটা বানাও। তো তুমি বলতো খানি যেটা বানাও এটা যখন কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিই, এটা কি আবার পুনরায় সেই কাঁচা সবজিতে ঘুরে আসবে নাকি? না, এটা ট্রান্সফর্ম হয়ে যাবে, ঠিক আছে? তো এটাও আমাদের কেমিক্যাল চেঞ্জ হবে, এটা ফিজিক্যাল হবে না। কিন্তু বরফ গোলা, দেখো বরফটা গলে গেল, ঠিক আছে, বরফটা গলে গেল, আবার সেই গোলা বরফটাকে তুমি জমিয়ে আবার আহ, মানে কি বলছে, বরফ গলা, হ্যাঁ, বরফ যখন গলে গেল জল হয়ে গেল, আবার এই জলটাই রাখবে ফ্রিজে তো আবার বরফ হয়ে যাবে, ঠিক আছে, ঠান্ডা হয়। মানে জিনিসটা ঘুরিয়ে আনা যায়, তো এটা হবে ভৌতিক পরিবর্তন। মানে অপশন নম্বর ডিটা হবে ভৌতিক পরিবর্তন। বাকিগুলো কি পরিবর্তন ছিল, এগুলো রাসায়নিক পরিবর্তন। তো বাকিগুলো তোমার মনে রাখবে, কারণ পরীক্ষায় তোমাকে এরকম দিয়ে মিলাতে বলতে পারে কোনটা ভৌতিক কোনটা রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে, তোমরা মনে রাখো। তো এখানে অপশন নম্বর ডিটা হবে। হু ডিসকভার্ড নিউক্লিয়াস ইন দ্য সেল? কোষের অভ্যন্তরে থাকা নিউক্লিয়াসকে আবিষ্কার করেন? তো নিউক্লিয়াস যেটা আবিষ্কার করে এটা রবার্ট ব্রাউন হবে। কি হবে? রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করে, মনে রাখবে। এরপর দেখো, কোষের কোন জায়গায় প্রোটিন সংশ্লেষণ হয়? তো প্রোটিন সংশ্লেষণ যেটা হয় এটা রাইবোজোমে হয়, ঠিক আছে? ফ্রেন্ডস, এইটা আজকের ভিডিওটা আমার প্রথম পার্ট হবে, এরপরে আরো দুই একটা পার্ট আসবে। তো তোমরা ভিডিওটা লাইক করবে, তোমরা যদি ভালোভাবে দেখো, তোমাদের বেশি বন্ধু বান্ধবদের জিনিসটা পৌঁছিয়ে দেও, নিশ্চয়ই আমাকে ভালো লাগবে। আমি আরো ভিডিওটা তোমাদের আরো কোশ্চেন দিব আগের দিনে, ঠিক আছে, বড় প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো। দেখো, তো কোষের কোন জায়গায় প্রোটিন সংশ্লেষণ হয়? রাইবোজোম। এইটা স্পেশালি কাছাড় ডিস্ট্রিক্টের কোশ্চেন আছে, এইগুলো যেটা তোমরা দেখছো প্রিভিয়াস ইয়ার। কিন্তু আমি, তোমরা অন্য ডিস্ট্রিক্টের থাকলেও তোমরা এটা দেখতে পারো ডেফিনেটলি, কারণ সায়েন্সের সিলেবাস তো আলটিমেটলি তোমাদের সেমই হবে, এক দুই পার্টে দুই দিক ছেড়ে। তো তোমরা দেখতে পারো ভিডিওটা। তো কোন জায়গায় প্রোটিন সংশ্লেষণ হয়? আনসার হবে রাইবোজোম। রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণ হয়, ঠিক আছে? মানে প্রোটিন সিনথেসিস ইনসাইড দ্য রাইবোজোম, মনে রাখবে। এরপর দেখো, নাম্বার অফ ক্রোমোজোম ইন প্রোক্যারিওটিক সেল। প্রকোষ কেন্দ্রীয় কোষে ক্রোমোজোমের সংখ্যা। তো প্রকোষ কেন্দ্রীয় কোষে বা প্রোক্যারিওটিক সেলে ক্রোমোজোমের সংখ্যা হবে একটা, ঠিক আছে? আনসার নাম্বার এটা হবে ডি। এখানে যদি প্রোক্যারিওটিক না বলে ইউক্যারিওটিক বলতো তখন কি হতো? তখন অনেকটা, মানে একের থেকে বেশি, এটাও হতো এক থেকে বেশি, বা অনেকটা বললেও হতো, ঠিক আছে, মাল্টিপল। কিন্তু এখানে বলেছে প্রকোষ কেন্দ্রীয়, এর জন্য একটা হবে, মনে রাখবে। প্রকোষ কেন্দ্রীয় একটা, ইউক্যারিওটিক থাকলে অনেকটা, মানে সংকোষ কেন্দ্রীয় থাকলে একটা বেশি হতে পারতো। প্রকোষ কেন্দ্রীয় মানে একটা। তারপরে দেখো, অস্থি এক ধরনের কি? বোন ইজ এ টাইপ অফ
সো অস্থি এক ধরনের এটা কানেকটিভ টিস্যু হবে, মানে বি নাম্বার যোগ কলা, অস্থি এক ধরনের যোগ কলা হবে বা কানেকটিভ টিস্যু মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো দ্য ফ্লেক্সিবিলিটি ইন প্লান্টস ইজ ডিউ টু হুইচ টিস্যু, কোন কলার জন্য একটি উদ্ভিদ সহজে ভাঙে না বা নমনীয়। যেমনি আমরা গাছের ডালুল যখন টানাটানি করে দেখবে এটা নিচে ঝুঁকে আসে আবার পুনরায় ঘুরে চলে যায়, ঠিক আছে, এরকম ডাল হয়। কয়েকটা হয় যখন ভাঙে যায়, কিন্তু তুমি দেখবে একটা যেটা স্বাভাবিক অবস্থায় আমরা যখন ডালুল টানি, ঠিক আছে, তখন এটা ঘুরে চলে যায়। তোমরা বেলগাছে জিনিসটা ফলো করতে পারো, বেলগাছে ডাল টানবে দেখবে আবার ঘুরে চলে যাবে, ঠিক আছে। তো তো দেখি এটা কি হবে, কোন অবস্থার জন্য এটা হবে কলেনকাইমা, কোন কলার জন্য কলেনকাইমা, ঠিক আছে। তো এটা বইয়ে তোমাদের আছে কলা চ্যাপ্টার টিস্যু চ্যাপ্টারে আছে কলেনকাইমা হবে, দ্য ফ্লেক্সিবিলিটি ইন প্লান্টস বা কলার উদ্ভিদ সহজে ভাঙে না বা নমনীয় অবস্থা, কলেনকাইমার জন্য মনে রাখবে, ইম্পর্টেন্ট, কলেনকাইমার জন্য এই অবস্থাটা হয়। এরপর দেখো বলছে হুইচ টিস্যু রেসপন্স টু স্টিমুলি, মানে উদ্দীপনার প্রতি সাড়া দেয় কোন কলা, মানে শরীরে যদি তোমার কিছু একটা হয় চট করে তোমার সিগন্যাল দিবে এটা বডি, ঠিক আছে, এটা কোনটার ফলে হয়। তো দেখো হৃৎপেশি, স্নায়ুকলা, পেশিকলা না যুগকলা। তো এটা হবে স্নায়ুকলা। তোমার শরীরে যেটা নার্ভ আছে এগুলা সেন্সিটিভ থাকে, এগুলা ফট করে তোমার রিয়াকশনটা দিয়ে দেয়, বডিতে পৌঁছিয়ে দেয়, ঠিক আছে। তো এটা হবে নার্ভাস টিস্যু বা স্নায়ুকলা, এটা রেসপন্স স্টিমুলি, ঠিক আছে, স্নায়ুকলা। এরপর দেখো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে বেগের পরিবর্তন এর হারকে কি বলে। তো বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, ঠিক আছে, এটা কি হবে অ্যাক্সেলারেশন, ঠিক আছে, অ্যাক্সেলারেশন হবে বেগের পরিবর্তন। এর মানে তুমি যদি গাড়ি একটা স্পিড দাও, মানে কি বেগের পরিবর্তন হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, আর ভেলোসিটি চেঞ্জ হলে এটাকে বলবো অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেটর তো আমরা দাবাই যখন বাইকে দাবাই, ওইটাই তো অ্যাক্সেলারেটর, ঠিক আছে, অ্যাক্সেলারেটর থেকে অ্যাক্সেলারেশন আসছে। এরপর দেখো হোয়াট ডাজ দ্য অডোমিটার অফ এন অটোমোবাইল মেজার, মোটর গাড়ির অডোমিটার দ্বারা কি মাপা হয়। তো অডোমিটার দ্বারা দূরত্ব মাপা হয়, মানে ডিস্টেন্স হবে, ঠিক আছে, অডোমিটার দ্বারা ডিস্টেন্স মাপে, দূরত্ব। এরপর দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন ইকুয়েশন অফ মোশন, নিচের কোনটি গতির সমীকরণ নয়। তো গতির টোটাল 3টা সমীকরণ আছে। তো এখানে এইটাও গতির সমীকরণ, তোমরা যদি 8 নম্বর চ্যাপ্টার মোশন বা গতি চ্যাপ্টার পড়েছো, ভি ইকুয়াল টু প্লাস এর সূত্র হয়, এটা হয় এস ইকুয়াল টু প্লাস হাফ এটি স্কোয়ার, এইটাও হয় ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2s, মানে এইটা আনসার হবে। এটা গতির সূত্র না, এটা তো আমার নিউটনের দ্বিতীয় গতিসূত্র দিয়ে দিয়েছে এফ এম এ, এখানে গতির সূত্র বলেছে, এখানে এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এটা হবে না, ঠিক আছে, এফ এটা হবে। এরপর দেখো এসআই পদ্ধতিতে ত্বরণের একক। তো ত্বরণ যেটা আছে যাকে অ্যাক্সেলারেশন বলে, ঠিক আছে, এর একক কি এই যখন পেয়েছিলাম, তো বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, একটু আগে পেয়েছিলাম আমরা, ঠিক আছে। তো এই ত্বরণের এসআই একক কি, তো দেখো ত্বরণের এসআই একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এম এস স্কোয়ার। দেখো এটা কোনো সময় না, এটা কোনো সময় মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকমও দিয়ে দেয়, ঠিক আছে, মিটার পার সেকেন্ড দিয়ে উপরে -2, এটা কিন্তু ত্বরণের একক, ঠিক আছে, এম এস -2 বললেও এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা তোমাদের যেটা অপশনে দিয়েছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার, দুটোটা একই আছে, এক কথায় দুটোটা, ঠিক আছে, মনে রাখবে। এরপর দেখো আর কি আছে, এরপরে বলেছে দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট ইন ইউনিফর্ম ভেলোসিটি, মানে সুষম বেগে গতি করা শোষণ ত্বরণের মান। তো একটা বস্তু যদি একদম সেম স্পিডে গতি করছে, সুষম বেগে মানে কি, এখানে বলছে ইউনিফর্ম, মানে একই ভেলোসিটি, স্পিড আর তার বাড়ছে না, একদম কনস্ট্যান্ট একই স্পিডে, তখন কি বলেছে তার দিক কি হবে, তো এটা হবে 0, ঠিক আছে, তার ম্যাগনিটিউড কি হবে 0, কারণ তার একই জায়গাতে যখন দাঁড়িয়ে আছে, তার কোনো দিকে চেঞ্জ হচ্ছে না, তার অ্যাক্সেলারেশন আমরা দাবাচ্ছি না, সেম জায়গাতে আছে, তো তার ত্বরণের মান কি হবে, অ্যাক্সেলারেশন বাড়বেই না, তো আমি কেমনে, কারণ এখানে বলছি সুষম একই বেগে, মানে স্পিড বাড়ছে না, সমান স্পিডে, তো এটা কি হবে অ্যান্সারটা, এটা হবে 0, 0 হবে অ্যান্সারটা, ঠিক আছে, কোনো পরিবর্তনই হবে না ত্বরণ বা অ্যাক্সেলারেশনে। তো এরপরে দেখো 0 হবে অ্যান্সারটা। এরপরে দেখো এন অবজেক্ট অফ মাস 25 কেজি অ্যাক্সেলারেট এট দ্য রেট অফ 5 মিটার পার সেকেন্ড, অ্যাপ্লাইড ফোর্স অন দ্য অবজেক্ট উইল বি, ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্স, এর মানে একটি বস্তুর ভর দেওয়া আছে, ভর মানে বা ইংলিশে মাস বলে, ঠিক আছে, মানে এখানে কি দেওয়া আছে, এম দেওয়া আছে, কি দেওয়া আছে, তোমাকে এম দেওয়া আছে, ভর বা মাস মানে এম, ঠিক আছে, 25 কেজি দেওয়া আছে, আর কি দেওয়া আছে অঙ্ক এটা, ত্বরণ, ত্বরণ মানে অ্যাক্সেলারেশন ইংলিশে বলে, ঠিক আছে, রেট অফ, আর মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখে বুঝছো এটা ত্বরণের একক, মানে এটা ত্বরণ হবে। তো ত্বরণ মানে কি এ দিয়ে বোঝায়, অ্যাক্সেলারেশন বা ত্বরণ এ দিয়ে, এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে কি বার করতে বলেছে, প্রয়োগ করা বলের মান, বল মানে এফ, ঠিক আছে, এখানে ফোর্স দেওয়া আছে, ফোর্স বার করবো, এর মানে ফর্মুলা তোমাকে এফ বার করতে আছে, এর ফর্মুলাটা কি লাগবে, এই যে নিউটনের দ্বিতীয় গতি সূত্র এফ ইকুয়াল টু এম এ। তো এম এ মানে কি, এম মানে কত 25 দেওয়া আছে, ইন্টু এ কত দেওয়া আছে, এম এ মানে এম ইন্টু এ, এম কত 5, তো 5 25 কত হয়, 5 25 125 হয়, এর মানে 125, আর ফোর্স বা বলের একক হয় নিউটন, তো এই জন্য 125 নিউটন হবে আনসার। তো কোন অপশনটা হবে, অপশন নাম্বার সিটা হবে কারেক্ট, খুব সোজা ছিল এটা, এটা 2023 সালে তোমাদের কাছে ডিস্ট্রিক্ট রাফেলি কোশ্চেন ছিল, ঠিক আছে, এরপর আমি 2024টা করবো, আরো নতুনও করার চেষ্টা করবো। দেখো এবার ভি বেগে গতিশীল এম ভরের বস্তুর বেগ কত হবে, একটা বস্তু যদি ভি বেগে যাচ্ছে আর এম যদি তার ভর আছে, হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ অ্যান অবজেক্ট, তখন তার মোমেন্টাম বা ভরবেগ কত হবে। তো দেখো ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, তো ভর এখানে ভি দেওয়া আছে, ঠিক সরি, ভর মানে এম দেওয়া আছে, এম মানে মাস বা ভর, আর বেগ দেওয়া আছে ভি, তো এটা কি হবে এম ভি, ঠিক আছে, সূত্রটা কি হয়, ভরবেগ মানে কি,
ভরবেগ মানে তোমার পি কে বোঝায়, দেখো পি ইকুয়াল টু এমভি, এটা হয় ভরবেগ বা মোমেন্টামের সূত্র। তো আনসারটা হবে এমভি, মানে অপশন নম্বর বিটা হবে কারেক্ট। তারপর দেখো এসআই ইউনিট অফ ওয়েট, ওজনের এসআই একক। তো তোমরা নিশ্চয়ই জানো যে ওজনের এসআই এককটা কি হবে। তো দেখো এর উত্তরটা হয়ে যাবে নিউটন। ওজনের এসআই একক কি হবে, নিউটন হবে, ঠিক আছে। তোমরা বলবে বলের এসআই এককও তো নিউটন ছিল। হ্যাঁ, বলের এসআই একক আর ওজনের এসআই একক দুটোটা নিউটন, ঠিক আছে। মনে রাখবে বল এবং ওজন দুটোটারই এসআই একক কি, নিউটন। তো এখানে ওজনের এসআই একক কত হবে, নিউটন হবে, মনে রাখবে, ঠিক আছে। পাস্কালটা কিসের এসআই একক বলো তো, এটা হয় চাপ বা প্রেসারের এসআই একক, মনে রাখবে, ঠিক আছে। এখন দেখো দ্য ভ্যালু অফ স্মল জির মান কত, স্মল জির মান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে তোমাকে জি এর একক জিজ্ঞাসা করতে পারে, স্মল জি এর একক, এটা হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, যেটা ত্বরণের এসআই একক ছিল। তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিচের কোনটি আর্কিমিডিস নীতির উপর তৈরি, হুইচ অফ দ্য ফলোইং ইজ বেসড অন আর্কিমিডিস প্রিন্সিপাল। তো এটা হবে হাইড্রোমিটার, অপশন সিটা কারেক্ট হয়ে যাবে, মনে রাখবে আর্কিমিডিস নীতির উপর তৈরি হাইড্রোমিটার। এখন আর্কিমিডিসের সূত্র একটা আছে ভেরি ইম্পর্টেন্ট, তোমরা বই থেকে এটাও শিখে নিও কিন্তু, ঠিক আছে। তোমরা এটা 9 নম্বর চ্যাপ্টারে বা 10 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে, ঠিক আছে। আর্কিমিডিসের নীতিটা পড়ে নেবে এখান থেকে। এখন তো এখানে কিছু এক মার্কের কোশ্চেন ডাইরেক্ট আছে, তো এগুলো তোমরা নিজের থেকে দেখে নিও। বাকি এগুলো আমি অন্য ভিডিওতে ডিসকাস করে দিব, এখন আমি এমসিকিউ করছি ডিসকাস, এর জন্য আমরা অন্য এমসিকিউ ডিসকাস করবো। দেখো কি বলছে, এসআই ইউনিট অফ টেম্পারেচার একটু আগে পেয়েছিলাম, উষ্ণতার এসআই একক, এটা কি হবে, কেলভিন। তারপর দেখো এখানে বলেছে এয়ার, আয়রন, হানি, ওয়াটার, কটন, মানে বাংলায় বায়ু, লোহা, মধু, জল, তুলা, এই পাঁচটা জিনিস দিয়েছে। আর বলছে কারেক্ট সিকোয়েন্স, মানে উপরোক্ত পদার্থগুলোকে তাদের ঘনত্বের ঊর্ধ্বক্রমে সাজানোর কথা বলছে, ঠিক আছে। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, ঠিক আছে। আর অধক্রম বললে বড় থেকে ছোট, তো ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়। তো এখানে তাদের মানে ডেন্সিটি, ইংলিশ যদি বলি ডেন্সিটি, আর বাংলাতে যদি বলি ঘনত্ব, তার ক্রম অনুযায়ী, মানে যেটা কম ঘনত্ব আগে রাখবো, কারণ ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়, আর যেটা বেশি ঘনত্ব এটা ধীরে ধীরে বাড়ে যাবে। দেখো সবচেয়ে কম ঘনত্ব কোনটা এই পাঁচটার মধ্যে, বায়ু, লোহা, মধু, জল, তুলা। তো তুমি দেখবে সবচেয়ে হালকা, ঠিক আছে, যেটা হালকা বা কম জায়গা আটে, এটা হবে তোমার সব, ঠিক আছে। মানে যেটা টাচ করা যায় না, তুমি মোটেও টাচ করতে পারবে না, এটা তোমার হাতে যাবে না, এটাই হালকা হবে অবভিয়াসলি। তুমি এটা থেকে হাতের এরকম বন্ধ করলেও বায়ুকে তুমি আরামসে বন্ধ করে দিবে, ঠিক আছে, বায়ু। তো এটা বায়ু সবচেয়ে হালকা হবে, মানে 1 নম্বর বায়ু হবে সবচেয়ে হালকা, ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজাবো এই পাঁচটার মধ্যে। তো কোন অপশনে বায়ু আগে আছে, তো তুমি দেখবে সবচেয়ে বি নম্বর অপশনটাতে বায়ু আছে, আর কোনো অপশনে বায়ু নেই, এর মানে এই অপশনটাই কারেক্ট হবে। তো বায়ুর পরে কি, তুলা। বায়ুর থেকে সামান্য বেশি ঘন আছে, এখানে বলছে তুলা, ঠিক আছে, কটন। কারণ তুলা দেখবে এমনি তো তুলা বড় লাগে, কিন্তু এটাকে ধরবে মুঠোতে দেখবে এরকম হয়ে যায়, যাকে কতটা তুলা এক বস্তায় তুমি 1 কেজি তুলা দেখবে কতটা হয়, ঠিক আছে। এটা যদি এক গাদা এরকম চেপে দাও তো কতটা হবে দেখবে তুমি, কমে যাবে। তো এর জন্য এটাও ঘনত্ব কম হবে তুলা। তুলার থেকে সামান্য বেশি কোনটা হবে, তো তুলার সামান্য বেশি হবে জল, ওয়াটার, ঠিক আছে। জল যেটা হবে এটা তুলার তুলনায় সামান্য বেশি হবে, ঠিক আছে। কারণ তুমি এক বালতিতে যদি 5 লিটার জল রাখো আর 5 লিটার তুলা রাখো, তো দেখবে, ঠিক আছে, তুমি জিনিসটা বুঝে যাবে যে তুলাকে আমরা সংকুচিত করতে পারবো, জলকে পারবো না, যেটা আছে এটাই থাকবে, যে পাত্রে যতটুকু আটবে অতটাই ধরবে। এরপরে কি, মধু হয়ে যাবে, ঠিক আছে। মধু কারণ একটু জলের মধ্যে একটু মধু একটু ঘন ঘন থাকে, আঠা আঠা, ঠিক আছে, ঠিক মিক্স হয় না, জলের মধ্যে একটু ঘন থাকে, এর জন্য ঘনত্ব বেশি। তারপর লোহা, লাস্ট লোহা সবচেয়ে এখানে সলিড আছে, কঠিন আছে, এই জন্য এটা লাস্টে, ঠিক আছে। এটা ঊর্ধ্বক্রম, যদি অধ বলতো তো আমরা লোহার থেকে বায়ু সাজাতাম, উল্টাটা মনে রাখবে, অধ বললে বড় থেকে ছোট। এরপর দেখো, তো নিচের কোন উক্তিটি কঠিন পদার্থের ক্ষেত্রে সঠিক, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর সলিড। তো সঠিক পদার্থ, কঠিন পদার্থের ক্ষেত্রে কোনটা সত্য। তো 1 নম্বর বলছে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণীয় বল খুবই দুর্বল, ঠিক আছে। এখানে বলছে কঠিন পদার্থের ক্ষেত্রে সত্য, তো এটা ভুল আছে, কারণ কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণীয় বল বেশি। কঠিন শক্ত জিনিস আছে তার মধ্যে আকর্ষণীয় বলটা বেশি থাকবে, এটা দুর্বল বলছে, ভুল। তারপরে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। হ্যাঁ, কঠিন পদার্থ আছে, যে কোনো একটা কঠিন শক্ত জিনিস আছে তার একটা নিজের শেপ আছে, সে অন্য শেপের উপরে ডিপেন্ড করে না, এটা ঠিকই আছে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং এর থেকে তোমার আরেকটা কোশ্চেন পেয়ে গেলে যে কঠিন পদার্থের কয়টা ধর্ম লিখে, যদি বলে এটা লিখে দিবে, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। আর এটা তারা বল দিয়েছে, তোমরা এটা দুর্বল না বলে এটা শক্ত বলতে পারো, কঠিন পদার্থ আকর্ষণীয় বল খুবই শক্ত, ঠিক আছে। এরপরে কঠিন পদার্থের সংকোচনশীলতা খুবই নগণ্য, কঠিন পদার্থকে তুমি সংকোচন, যেমন রাবারকে তুমি এরকম করতে পারবে ছোট, কিন্তু ঠিক আছে, রাবারকে এরকম টানে আবার সংকোচন করা যায়, কিন্তু কঠিন বস্তু শক্ত যেটা জিনিস আছে এটা কেমনে করবে, এটা তো হবে না। তো এটা সংকোচন খুবই নগণ্য, এটা ঠিকই আছে, একদম নাই, ঠিক আছে। পার্টিকেল অফ সলিডস আর ফায়ার অ্যাপার্ট ফ্রম ইচ আদার, মানে কঠিন পদার্থের কণাগুলো একে অপর থেকে অনেক দূরে অবস্থিত, এই ঠিক কথা, যে কঠিন পদার্থে যেগুলো কণা থাকে এটা এক থেকে আরেকটা অনেক দূরে অবস্থিত। এর মানে এখানে অপশন নাম্বার বি আর সিটা কারেক্ট হবে, এর মানে 2 আর 3টা কারেক্ট হবে তোমার, ঠিক আছে। কারণ বলেছিল কোনটা শুদ্ধ, তো নির্দিষ্ট আকার আয়তন এটা শুদ্ধ, আর সংকোচনশীলতা খুবই নগণ্য, সংকোচন করা যায় না, এটা কারেক্ট হবে, ঠিক আছে। ইংলিশে তোমরা দেখে নিও যেটা বলছি। এবার দেখো হচ্ছে, ফলোইং ডাজ নট শো সাবলিমেশন, নিচের কোনটি ঊর্ধ্বপাতন ঘটে না। তো ঊর্ধ্বপাতন দেখো, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া কি তোমরা শিখে নেবে বই থেকে। তো অ্যামোনিয়াম ক্লোরাইড না কঠিন কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইড না ন্যাপথলিন। তো ঊর্ধ্বপাতন ঘটে কোনটা আমি বলে দিচ্ছি। ঊর্ধ্বপাতন মানে কি, যদি কোনো বস্তু মানে কঠিন থেকে
তরলে পরিবর্তিত না হয় সোজাসুজি গ্যাসে পরিবর্তন হয়, ঠিক আছে, এটাকে বলে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, তরলে পরিবর্তন না হয় যদি সোজাসুজি গ্যাসে পরিবর্তন হয়, ডাইরেক্টলি গ্যাস হয়ে যায়, লিকুইড থেকে না হয়, তো এটা হবে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। তো এখানে ঊর্ধ্বপাতন অ্যামোনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতন হবে। আমাকে বলেছে কোনটা হবে না, ডু নট শো, নিচে কোনটা ঊর্ধ্ব ঘটে না। তো অ্যামোনিয়ামটা হবে, মানে এটা তো আনসার হবে না, এটা হচ্ছে যেহেতু কঠিন কার্বন ডাইঅক্সাইডও ঊর্ধ্বপাতন হয়, এটাও হাওয়ায় উড়ে যায় ডাইরেক্ট। ঠিক আছে, নেপথলিন ঊর্ধ্বপাতন হয়। ঠিক আছে, আর এর ছাড়া ঊর্ধ্বপাতন হয় এরকম কয়টা বস্তু তোমরা জেনে নাও, কপুর বা ক্যাম্ফর ইংলিশে বলে, এটাও ঊর্ধ্বপাতন হয়। অ্যানথ্রাসিন বলে একটা বস্তু আছে, এটাও ঊর্ধ্বপাতন হয়। আয়োডিনও ঊর্ধ্বপাতন হয়, এগুলো ঊর্ধ্বপাতন হয়। তো আমাকে বলছে কোনটা হয় না, তো একটাই অপশন রয়েছে, তোমরা বুঝে গেছো, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতন হয় না, এটা হবে আনসার। ঠিক আছে, তো আমি তোমাকে কোনটা হয় এটাও বলে দিলাম এক্সট্রা জানার জন্য। ঠিক আছে, মনে রাখবে। এরপর দেখো, কারেক্ট সিকোয়েন্স অফ 0 ডিগ্রি, 25 ডিগ্রি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টু ক্যালভিন স্কেল, মানে 0 ডিগ্রি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রিকে যদি ক্যালভিন স্কেলে পরিবর্তন করা হয়, শুদ্ধ ক্রমটি কি হবে? দেখো ফ্রেন্ডস, কেলভিন স্কেলে যখন কিছুকে পরিবর্তন করবে না, তো এটা যদি দেখো যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সি মানে সেন্টিগ্রেড, তো সেন্টিগ্রেড থেকে কেলভিন যদি নাও, তো এটার সঙ্গে 273 যোগ করে দিবে। ঠিক আছে, এর উল্টাটা যদি থাকে সেন্টিগ্রেড মানে কেলভিন থেকে সেন্টিগ্রেড, তখন 273 মাইনাস করবে। যেহেতু এখন সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিতে বলছে, তো 273 যোগ করবো। তো দেখো জিরোর সঙ্গে যদি 273 যোগ করো, তো 273 হবে, কারণ জিরো আর কি যোগ হবে, 25-এর সঙ্গে যদি 273 যোগ করো, তো এটা 298 হবে, তুমি দেখবে। আর 100-এর সঙ্গে যদি 273 যোগ করো, 373 হবে। এর মানে অনুযায়ী অপশন ডিটা কারেক্ট হবে। ঠিক আছে, তুমি দেখে নিবে যোগ করে, এটা সেন্টিগ্রেড থেকে কেলভিন গেলে এগুলো যোগ হবে 273 সবটার সঙ্গে, তো এটা পাবে। ঠিক আছে, উল্টোটা থাকলে কি হতো, কেলভিন থেকে সেন্টিগ্রেড বিয়োগ হলো, এটা মনে রাখবে। এরপরে দেখো, বলছে দ্য মেটাল হুইচ ইজ লিকুইড এট রুম টেম্পারেচার, মানে সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকা ধাতুটি কি? তো এটা হবে পারদ বা মার্কারি। ঠিক আছে, HGR ফর্মুলা কি HG, মনে রাখবে, ক্যাপিটাল H স্মল g। তো এটা সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকা ধাতু। এই কোশ্চেনটা যদি অন্যভাবে করে, সাধারণ উষ্ণতায় থাকা তরল অবস্থায় থাকা অধাতু, ধাতু না বলে অধাতু বলে, তখন তোমার আনসারটা কিন্তু এইটা হবে, ব্রোমিন। এটা মনে রেখে নেবে সঙ্গে সঙ্গে, অধাতু বললে ব্রোমিন তরল অবস্থায়, আর ধাতু বললে পারদ বা মার্কারি। এরপর দেখুন, নিচের কোন পদ্ধতিতে দই থেকে মাখন পৃথক করা যায়? তো এটা হবে অপকেন্দ্রন। কি হবে? সেন্ট্রিফিউগেশন বা অপকেন্দ্রন। ঠিক আছে, এরপর দেখো, ম্যাচ কলাম এর সঙ্গে বি ম্যাচ করতে বলেছে। ঠিক আছে, তো দেখো তোমরা যদি ইংলিশ ভিডিওটা দেখেছো আমার ফেলির, এটাতেও ম্যাচ কলাম ছিল। তো আমরা এটা শিখেছি কিভাবে হয়, কোডিং ডিকোডিং কোশ্চেন বলে। তো ঘন কুয়াশা, এটার সঙ্গে কি মিলবে, এই চারটার মধ্যে তোমরা মিলাবে। তো দেখো, আমি তোমাকে বলছি, এখানে আমি একটা কয়টা হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল রাখতে পারবে এরকম করে। দেখো, যেমনে তোমার যেটা এরোসল আছে না, এরোসল যেটাকে বাংলায় বলে, ইংলিশেও এরোসল বলে, এরোসল এমনগুলো হবে যেগুলা বাতাসের মধ্যে পাওয়া যায়, উড়ে উড়ে তোমার শরীরে লাগবে, তুমি কিন্তু এটাকে চোখে দেখবেও যদি, কিন্তু এটাকে ধরতে পারবে না। ঠিক আছে, যেমন ধোঁয়া আছে, ধোঁয়াকে তুমি ধরতে পারবে নাকি? না, ধোঁয়াটা তোমার শরীরে লাগে, টাচ করে, তো তো এটার মধ্যে ছোট ছোট পার্টিকেলস থাকে। ঠিক আছে, এরপরে যেরকম কুয়াশা আছে, কুয়াশাটা তোমার শরীরে ঠান্ডার দিনে যখন যাবে দেখবে তোমার শরীরে লাগবে, কিন্তু এটাকে এক্স্যাক্টলি আমরা পুরো ধরতেও পারি না। ঠিক আছে, এরকম জিনিসকে এরোসল বলে। তো ঘন কুয়াশা আছে যেরকম, এটা কি হবে? এরোসল হবে। ঠিক আছে, তোমাকে একটা চার্টও দেখাবো বইয়ের মাঝে, প্রথমে এটা দেখে নাও। এবারে শেভিং ক্রিম, শেভিং ক্রিম কি থাকে? ক্রিমটা যখন তুমি শেভিং ক্রিম মুখে লাগাও, তো ফেনা হয় না? তো এই জন্য এটা আমরা ফেনার সঙ্গে, ঊর্ধ্বপাতন বা ফেনা, সাবলিমেশন, এটা সাবলিমেশন বা ফেনা হবে। এরপরে দুধ, দুধটা কি? দেখো, দুধের মধ্যে কি থাকে? প্রোটিন বা ফ্যাট থাকে, ফ্যাট বা চর্বি থাকে, চর্বি জাতীয় পদার্থ। মানে কি, দেখবে তুমি দুধকে যখন গরম করবে, ঘি যখন বানায়, তখন চর্বিটার থেকে বার হয়, ফ্যাটস বার হয়। ঠিক আছে, তো এটা বুঝবুঝ কাটে। ঠিক আছে, ওই যে এটা হয় ফ্যাট। তো এগুলো জলের মধ্যে, মানে দুধের মধ্যে তো জল আছে, জল আর ফ্যাট মিলিয়ে আছে সবকিছু, তো এটা মিক্স হয় না পুরোপুরি। ঠিক আছে, উপরে দিকে আলাদা করা যায়, তো এই জন্য এটা হবে অদ্রবণ। দ্রবণ মানে যেটা মিক্স হয়ে যায়, অদ্রবণ যেটা পুরোপুরি হয় না, অবদ্রবণ। ঠিক আছে, তো দুধ মানে অবদ্রবণ হবে, ইমালশন ইংলিশে বলে। বাটার, মাখন, মাখনটাও অ্যাকচুয়ালি অবদ্রবণও বলতে পারো, কিন্তু মাখন তুমি দেখবে এরকম ক্রিমের মতো আমরা মাখনটা লাগাতে পারবো, মানে জেল, ক্রিম না জেল বলতে পারো তুমি। মাখনকে আমরা যদি এরকম হাতে ঘষাই, তখন দেখবে খুব সুন্দর, একদম নরম থাকে। স্কিনে যদি লাগাও, এটা স্কিন ভালো ব্যাট বা মাখন। ঠিক আছে, তো এটা হবে জেল হয়ে যাবে, জেলের ক্যাটাগরিতে মাখনকে আমরা ভাগ করতে পারি। এখন তোমাকে বই থেকে একটা চার্ট দেখাচ্ছি, বাংলা মিডিয়াম যারা ওদের জন্য, দেখে নিও। দেখতে পাচ্ছ, তোমাদের সেকেন্ড চ্যাপ্টার আছে, যেটা সায়েন্সের 2 নম্বর চ্যাপ্টার আছে। দেখো কি বলছে, এখানে বলছে যে এরোসল। দেখো, এরোসল কি হয়? ঘন কুয়াশা, যেটা বলেছিলাম, তোমার শরীরে ফিল হয়, তুমি তো টাচ করো, যেমন মেঘ আছে, ঠিক আছে, যেমন কুয়াশা আছে, এগুলো হচ্ছে এরোসল। এরপরে এরোসল, আর দেখো ধোঁয়াও হচ্ছে এরোসল, দেখো সেকেন্ডটা। ঠিক আছে, মোটর গাড়ি থেকে বের হওয়া রেচন পদার্থ, এগুলো সব এরোসল মনে রাখবে। এরপরে সেকেন্ড দেখো, কামানোর জন্য ব্যবহৃত, মানে দাড়ি কামানোর জন্য ব্যবহৃত ক্রিম, এটা কি হয়? ফেনা। ফেনা থাকে তো, একটু আগে বললাম, শেভিং ক্রিম যেটাকে বলে ইংলিশে। এরপরে অদবর, যে ইমালশন যেটা বললাম, যেরকম দুধ ছিল, তো দুধ বা মুখে লাগানো ক্রিম। দেখো, একটা আছে কিন্তু মুখে লাগানো ক্রিম, এটাও কি হবে? আবার অদ্রবণ হবে। ঠিক আছে, এখন তোমাকে একটু আগে বলেছিলাম যে মাখনও মুখে লাগালে এটা জেল হয়, কিন্তু জেল আর এই ক্রিমের মধ্যে ফারাক আছে, মনে রাখবে। মুখে লাগানো ক্রিমটা হবে অদ্রবণ, মনে রাখবে, এটা জেল আর বলবে না, জেল হবে যেমনি বাটার হবে, মাখন তখন।
সল দেখো, সলটাও দেখো, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা মনে রাখবে, এটা কিন্তু এক্সামিনেশনে আসতে পারে। মিল্ক অফ ম্যাগনেসিয়া, সল, ঠিক আছে। আর কাদা, কারণ এগুলা কাদা যেটা থাকে না, এটার মধ্যে জলও থাকে, কিন্তু কাদাগুলো উপরে উপরে স্পষ্ট ভাসে, এটা জলের মধ্যে মিক্স হয়ে যায় না পুরোপুরি, এর জন্য এটা সল বলতে পারো, ঠিক আছে। তো পুরোপুরি মিক্স হয় না। আর একটা আছে মিল্ক অফ ম্যাগনেসিয়া আর কাদা, এটা সল। ফেনা বা ফোম, এটা কি? তো ফেনা, রাবার, রবার, স্পঞ্জ, ঝামা পাথর, এগুলো আমরা ফেনা বা ফোমের ক্যাটাগরিতে বলতে পারি। আর জেল মানে জেলি কিছু জিনিস থাকলে, চিজ, মাখন, ঠিক আছে, মাখন বা বাটার, যেটা একটু আগে দেখেছিলাম আমরা। চিজ মানে পনির, ঠিক আছে, চিজ মানে পনির, পনিরও তোমার জেলের ক্যাটাগরিতে চলে যাবে। আর কঠিন সেল লাস্টেরটা আছে, একটা খালি সল ছিল মেরকো ম্যাগনেসিয়া কাদা, কিন্তু কঠিন সল কি আছে? তো রঙিন রত্নমণি, ঠিক আছে, কি আছে? রঙিন রত্নমণি আর অস্বচ্ছ কাঁচ, এই লাস্টেরটা দেখো, ঠিক আছে। তো তোমরা আশা করি চারটা মনে রাখবে। এরপরটা দেখো, তো তোমরা এইটা দেখে মিলিয়ে দেখে নিবে, এটা ঠিক আছে, যেটা বললাম এখান থেকে কোডিং ডিকোডিং মিলিয়ে দিন দেখে নিবে, এ এ হবে না, বি হবে না, সি। তো দেখো, এখানে ঘন কুয়াশার সঙ্গে আমাদের মিলতেছিল, কি মিলতেছিল? ঘন কুয়াশার সঙ্গে আমাদের এরোসল মিলতেছিল, মানে এর সঙ্গে ফোর, ঠিক আছে। তো এর সঙ্গে ফোর কোন অপশনে আছে? তো তোমরা দেখবে বি নম্বর, এ নম্বরে এর সঙ্গে ফোর আছে, বাকিগুলোতে নেই। তো এই সি আর ডি তো কাটা গেল। তো এখান থেকে তোমরা এরকম দেখে মিলিয়ে নিবে। এখন সময় নষ্ট বলে আমি দেখছি না, তোমাকে তো বুঝিয়ে দিলাম, তুমি এক্সামে মিলিয়ে করে নিবে। এবারে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কেমিক্যাল রিয়াকশন, নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া? দেখো, আর আগের প্রশ্ন আমরা দেখেছিলাম রাসায়নিক বিক্রিয়া। তো আমরা এই যে লোহায় মরিচা ধরা, এটা রাসায়নিক বিক্রিয়া দেখেছিলাম, ঠিক আছে, এটা হবে রাসায়নিক বিক্রিয়া। বাকিগুলো যেটা গাছ কাটা, এটা ভৌতিক বিক্রিয়া। এটা ওর জলের হিমায়ন, মানে জল যেটা ফ্রিজিং অফ ওয়াটার, জলটা যেটা হিমায়ন মানে কি শক্ত হয়ে গেল, বরফ হয়ে গেল, এটাও কি ভৌতিক প্রক্রিয়া। আর লৌহ চূর্ণ বা বালির মিশ্রণ, এটা ভৌতিক। তো এটা হবে লোহায় মরিচা ধরা কেমিক্যাল বা রাসায়নিক প্রক্রিয়া। এবার একটা ছবি দিয়েছে, ছবিতে বলছে হুইচ among the following mixture is separated by the apparatus above shown above, মানে নিচের কোন মিশ্রণটির উপর দেখানো যন্ত্রপাতি দ্বারা পৃথক করা যায়? তো তোমরা 2 নম্বর এই ছবিটা বইয়ে দেখবে, 2 নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে, যন্ত্রপাতি কোনটা ব্যবহার করা যায়। তো এটা আমিও কনফিউজ আছি, কারণ ঠিক ঠিক যন্ত্রপাতিটা চিত্র মিলছে না, কিন্তু আমি যতটুকু বুঝলাম এটা থেকে অ্যাসিটন এবং ওয়াটার, আনসারটা কি হবে? এই যে এ নম্বরটা তোমার আছে বইয়ে, ঠিক আছে, অ্যাসিটন এবং জলের মিশ্রণটা, এটা ব্যবহার করা যায়। এখন আমি এটা জানি না এক্সামে এরকম আরেকবার আসবে না, তবু তোমাদেরকে আমি কি কি পদ্ধতি দ্বারা কোনটা পৃথক করা যায় বলে দিই, এটা মনে রাখো, বেশি বেশি ইম্পর্টেন্ট। অ্যাসিটন এবং ওয়াটার, অ্যাসিটন এবং জল কি প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করা যায়? এটা হবে আংশিক পাতন, ঠিক আছে, ইংলিশে বলে ডিস্টিলেশন প্রসেস, ঠিক আছে, পার্শিয়াল ডিস্টিলেশন প্রসেস। অ্যাসিটন জল আংশিক পাতন। কেরোসিন এবং জল যদি বলে কোন প্রক্রিয়া, এটা হবে পাতন প্রক্রিয়া, ঠিক আছে। অ্যাসিটন জল হচ্ছে আংশিক পাতন, আর কেরোসিন এবং জল হচ্ছে পাতন প্রক্রিয়া বা ডিস্টিলেশন। তারপরে সল্ট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে লবণ এবং অ্যামোনিয়াম ক্লোরাইড কোন প্রক্রিয়া পৃথক করা যায়? মনে রাখবে, ঊর্ধ্বপাতন, ঠিক আছে। আর কেরোসিন লবণ তো অ্যাকচুয়ালি এখানে একটা প্রক্রিয়া, এটা দুইটা প্রক্রিয়া হয়, প্রথম ঊর্ধ্বপাতন করতে হয়, প্রথম ঊর্ধ্বপাতন করতে হয়, এরপরে বাষ্পীভবন করতে হয়। তো এটা ঠিক এক প্রক্রিয়া না, তবু বাষ্পীভবন তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। এখন দেখো, দ্য সেল ওয়াল অফ প্লান্ট ইজ মেড আপ অফ, উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? তো উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি হয়, মনে রাখবে, সেলুলোজ দিয়ে তৈরি হয়। তারপর দেখো, এখানে দুইটা বাক্য দিয়েছে, 1 2, এরপর কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ? তো মাইটোকন্ড্রিয়া ইজ নোন এজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয়, এটা ঠিক আছে, কারেক্ট। রাইবোজোম ইজ নোজ দ্য সোসাইটি ব্যাগ অফ সেল, রাইবোজোমকে কোষের আত্মহরণকারী থলি বলে, এটা ভুল। কারণ রাইবোজোম না, আমরা জানি লাইসোজোমকে কোষের আত্মহরণকারী থলি বলা হয়, এটা 2 মার্কের একটা কোশ্চেনও আছে যে লাইসোজোমকে কেন কোষের আত্মহরণকারী থলি বলা হয়, এটাও শিখে নিবে। তো এটা ভুল আছে 2 নম্বরটা। তো 1 নম্বর শুদ্ধ, 2 নম্বর ভুল, এর মানে হিসাবে অপশন নম্বর এটা কারেক্ট হবে, যে 1 is ট্রু, 2 is ফলস, এক শুদ্ধ, 2 অশুদ্ধ, ঠিক আছে। তারপর দেখো, একটা বড় প্রশ্ন দিয়েছে, এটা দ্য এগ ইজ, মানে আমি বাংলাটা বলছি, একটি ডিমকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে, একটা ডিম আছে এটাকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ডুবিয়ে খোসাটা গলিয়ে নেওয়া হলো। আমরা অ্যাসিডের মধ্যে ডুবালে খোসা যেটা ডিমের আছে উপরের লেয়ারটা গলে যাবে, ঠিক আছে, বাকলটা, এবং ডিমের উপরিভাগে শুধু পাতলা পদার্থটি থাকলো। এখন বাকলাটা যখন সরে গেল, তো ডিমের উপরিভাগে যেটা সাদা পদার্থ, উপরের যেটা লেয়ার আছে তার বাইরে বডি, ঠিক আছে, এটা থাকলো। তারপর ডিমটিকে 5 মিনিট লবণ জলে ডুবিয়ে রাখার পর, তখন ডিমটিকে তুমি 5 মিনিট লবণ জলে ডুবিয়ে রাখলে। তো এরপর ডিম থেকে জল বের হতে শুরু করলো, ডিম থেকে কি হলো? জল বের হলো। এখন ডিমটা কুঁচকে গেল, যখন জলটা ডিম থেকে বের হয়ে গেল, তো ডিমটা কি ছোট হয়ে যাবে, কুঁচকে গেল মানে ছোট হয়ে গেল, গলে। এই ঘটনাটি কিসের উপর উদাহরণ? তো এই ঘটনাটা হবে কারণ জল উচ্চ অবস্থা থেকে তার নিচু অবস্থায় এসেছে, তো এটা হবে অভিস্রবণ বা অসমোসিস। এই উদাহরণটা কিসের উদাহরণ? অভিস্রবণ, ঠিক আছে, মনে রাখবে এটা অভিস্রবণের উদাহরণ। এই জিনিসটা তোমাকে আমি বুকেও দেখিয়ে দিচ্ছি, বুকের মধ্যে 5 নম্বর চ্যাপ্টারে দেখবে তুমি বইয়ে, একটি ডিমকে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডে চুবিয়ে দিয়ে, ঠিক আছে, মানে খোলাটা, তো ডিমের খোলায় কি থাকে এটা মনে রাখবে, ডিমের খোলায় থাকে ক্যালসিয়াম কার্বনেট, দেখো এটা দেওয়া আছে, ডিমের খোলাটা শক্ত, তো এটা ক্যালসিয়াম কার্বনেট থাকে, মনে রাখবে। তো গলে নিশ্চিহ্ন হয়ে যাবে এটা, শুধু একটা পাতলা পর্দা ডিমের চারিদিকে থাকবে। এখন এই ডিমটাকে জলে 5 মিনিট ডুবিয়ে রাখলে কি হবে? তো বলছে, দেখো নিচে আনসারটা দিয়েছে, তারা বলছে ডিমটা অভিস্রবণ প্রক্রিয়াতে জল ঢোকার জন্য ফুলে উঠবে। তো অভিস্রবণ প্রক্রিয়া কোন প্রক্রিয়া? অভিস্রবণ প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এটা একটু উল্টা দিয়েছে, এটা বলছে কি জল ঢোকার পর জল ফুলে উঠবে, ঠিক আছে। আর আগেটা বলেছিল যেটা কুঁচকে যাবে, ঠিক আছে।
তো এখানে ফুলে যাওয়ার কথা বলছে, দুটোটাতেই তোমার অভিশ্রবণ প্রক্রিয়া হচ্ছে, এটা মনে রাখবে। এরপর এরকম আরেকটা দিয়েছে, আর না না, এটা তোমাদের বইয়ে এটা দিয়েছে, দেখো কুচকে যাবে, হ্যাঁ কুচকে যাবে, এটা দিয়েছে তোমাদের বইয়ে। ঠিক আছে, এটাও সেম প্রক্রিয়া আছে, অভিশ্রবণ প্রক্রিয়া। এটা ফুলে উঠবে, যেটা ডিম বলছে, এটাও তোমার অভিশ্রবণ প্রক্রিয়া হবে। তো দুটোটা তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। শ্রবণ বা অসমোসিস কাকে বলে, এর সংজ্ঞাটাও শিখে নিবে। তো এর সংজ্ঞাটা এখানে দেওয়া আছে বইয়ে, দেখো খুব সুন্দরভাবে। তো বলছে যে কোষ পর্দার, এখানে দেখো কোষ পর্দার মধ্য দিয়ে জলের চলাচল নির্ভর করে জলের মধ্যে দ্রবীভূত হওয়া পদার্থের পরিমাণের উপর। এরপর এখান থেকে অর্ধপেদ্য পর্দার ভেতর দিয়ে দ্রাবকের বেশি পরিমাণযুক্ত স্থান থেকে দ্রাবকের কম পরিমাণযুক্ত স্থানে যাওয়াকে অভিস্রবণ বলে। অভিস্রবণ কাকে বলে, দেখো এখান থেকে তোমরা শিখে নিবে যে অর্ধপেদ্য পর্দার মধ্য দিয়ে ভেতর দিয়ে দ্রাবকের বেশি পরিমাণযুক্ত স্থান থেকে কম পরিমাণযুক্ত স্থানে যাওয়াকে অভিস্রবণ বলে, ঠিক আছে। তো এটা তোমরা শিখে নিও। এরপর দেখো, এরপর বলছে কোষ কে আবিষ্কার করেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সোজা প্রশ্ন। এটা রবার্ট হুক, ঠিক আছে। কোষ কে আবিষ্কার করেন রবার্ট হুক, মনে রাখবে। এখন দেখো, এটা অ্যাজারশন বা বাংলায় বলছে বিবৃতি, আর কারণ অ্যাজারশন আর রিজনিং দেওয়া আছে এআর। তো বলছে প্লাজমা মেমব্রেন ইজ এ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। প্লাজমা পর্দা একটা নির্বাচনাত্মক ভেদ্য পর্দা, মানে শুদ্ধ অশুদ্ধ বলছে। তো এটা ঠিকই আছে, তোমরা বইয়ে পড়বে প্লাজমা পর্দা একটা নির্বাচনাত্মক ভেদ্য পর্দা, ঠিক কথা। এরপরে প্লাজমা পর্দা কিছু বস্তুকে কোষের ভিতরে ঢুকতে এবং বাইরে আসতে দেয় এবং কিছু বস্তুর চলাচল প্রতিরোধ করে, ঠিক আছে। হ্যাঁ, কিছু জিনিসকে আটকায়, আবার কিছু জিনিসকে ঢুকতে আসতে দেয় বাইরে। প্লাজমা পর্দা ইংলিশে দেখো এটাই, ঠিক আছে। তো এটা শুদ্ধ আছে, এই স্টেটমেন্টটাও ঠিকই আছে, মানে দুটোটাই শুদ্ধ আছে অ্যাকচুয়ালি এখানে, ঠিক আছে। এখানে হবে বোথ এ এন আর আর কারেক্ট, মানে এ নম্বরটা কারেক্ট হবে তোমাদের, এটা না, এটা ভুল দেওয়া আছে এখানে, এ নম্বরটা কারেক্ট হবে, ঠিক আছে। বোথ এন আর কারেক্ট, আর এবং আর এ উভয় শুদ্ধ, এবং আর হলো আর এর সঠিক বিবরণ। এখন দেখো নেক্সট, প্রকোষ কেন্দ্রীয় কোষে কয়টি ক্রোমোজোম থাকে। তো একটু আগে পেয়েছিলাম আমরা, একটা থেকে। প্রকোষ কেন্দ্রীয় হলে একটা হবে, সংকোষ কেন্দ্রীয় হলে একের বেশি থাকতে পারে বা অধিক। নারিকেলের আবরণ যে কলা দ্বারা গঠিত সেটি হলো, মানে দ্য টিস্যু হুইচ মেক্স আপ দ্য রাস্ক অফ কোকোনাট। তো নারিকেলের আবরণ এটা হবে স্ক্লেরেন কাইমা, উত্তর কি হবে স্ক্লেরেন কাইমা, মনে রাখবে। এরপর গ্রিথ অফ স্টেম ও রুট ইনক্রিজেস ডিউ টু, কাণ্ড এবং শিকড়ের অঙ্গের পরিধির আয়তন বাড়ায়। তো কাণ্ড এবং শিকড়ের অঙ্গের পরিধির আয়তন বাড়ায়, আয়তনের এরিয়াটা বাড়ায়। তো এটা হবে ক্যাম্বিয়াম নাইলে পার্শ্বস্থ কলা, ল্যাটারাল মেরিস্টেম, এটা হবে, ঠিক আছে, মনে রাখবে। কাণ্ড এবং শিকড়ের অঙ্গের পরিধির আয়তন বাড়ায়, ঠিক আছে। এটা হবে পার্শ্বস্থ কলা বা ক্যাম্বিয়াম, মনে রাখবে। তারপরে দেখো, ফ্লেক্সিবিলিটি ইন প্লান্ট ডিউ টু, উদ্ভিদের স্থিতিস্থাপকতা কোন কলার জন্য হয়। তো স্থিতিস্থাপকতা যেটা আছে, এটা কলেনকাইমার জন্য হয়, ঠিক আছে। কি হবে, স্থিতিস্থাপকতা কোনটার জন্য হয়, তো কলেনকাইমার জন্য হয়, মনে রাখবে, ঠিক আছে। আমরা মনে হয় এটা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, আগের ভিডিওতে দেখেছিলাম, হ্যাঁ। স্থিতিস্থাপকতা বা এটা মানে ভাঙ্গে না বা নমনীয় ছিল। তোমরা যদি আগের ভিডিও দেখো, আমরা কোশ্চেন এটা ডিসকাস করেছিলাম, সেম ওইটাও এরকম ছিল যে কোন কলার জন্য সহজে ভাঙ্গে না বা নমনীয়, ঠিক আছে। ফ্লেক্সি, এটা ছিল কলেনকাইমা। তো কলেনকাইমার দুইটা উত্তর হয়ে গেছে, এটা ছিল একটা, আর একটা এখন স্থিতিস্থাপকতা কোন কলার জন্য হয়, তো এটা হবে তোমাদের কলেনকাইমা। এরপর দেখো, রক্ত এক ধরনের, ব্লাড ইজ এ, রক্ত কি হবে, তো রক্ত এক ধরনের কানেকটিভ টিস্যু, যোগ কলা হবে, ঠিক আছে। এটা হবে আনসার, যোগ কলা, কানেকটিভ টিস্যু, রক্ত এক ধরনের। এরপর দেখো, এখানে এ আর আর শুদ্ধ অশুদ্ধ বলছে, দুটো অস্থি এক ধরনের যোগ কলা দ্বারা গঠিত। তো দুটো অস্থি কি এক ধরনের যোগ কলা দ্বারা গঠিত, আহ ঠিক আছে, হ্যাঁ কানেকটিভ টিস্যু হবে, কারণ দেখো এটাকে বাংলায় বলে অস্থিরজ্জু। দুটা অস্থি অ্যাকচুয়ালি অস্থিরজ্জু দিয়ে কানেক্ট হয়, অস্থিরজ্জু ইংলিশে বলে লিগামেন্ট। তো লিগামেন্ট বা অস্থিরজ্জু এক প্রকারের কানেকটিভ টিস্যু বা যুগকলাই আছে, তো এটা শুদ্ধ আছে, ঠিক আছে, এটা শুদ্ধ হবে। টেন্ডন এক ধরনের যুগকলা বা দুটো অস্থিকে যুক্ত করে, এটা ভুল। টেন্ডনের কাম হচ্ছে একটা যুগকলা এবং একটা মাংসপেশিকে যোগ করা, নাকি দুটো অস্থিকে যোগ করে, তো এটা ভুল হবে। তো এক নম্বরটা কারেক্ট, দুই নম্বরটা ভুল। এর মানে এটা হবে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, অপশন নম্বর সিটা হবে। এখানে ভুল দেখানি আছে, তুমি আমি যেটা বলছি এটা ফলো করবে, এটা শুদ্ধ হবে। এক নম্বরটা শুদ্ধ, দুই নম্বরটা ভুল। এটা তোমাকে আমি বুকে দেখিয়ে দিচ্ছি। বলছিলাম আমি, বলছে দুটো অস্থি এক ধরনের যুগ কলা দিয়ে গঠিত। দেখো এখানে দুটো অস্থি আবার এক ধরনের কলা দিয়ে, যাকে অস্থিরজ্জু বা বোন লিগামেন্ট বলে, ঠিক আছে, দুটো অস্থি। তো এটা অস্থির যেটা আছে অস্থিরজ্জু, এটাও এক ধরনের মানে যুগ কলাই, তো এটা ঠিক ছিল। আরেকটা বলছে দেখো, আরো এক ধরনের যোগকলা মাংসপেশকে অস্থির সঙ্গে যুক্ত করে, যাকে টেন্ডন বলে। আমাদের প্রশ্ন ছিল যে দুটো অস্থিকে সংযুক্ত করে না, এটা বলছে একটা মাংসপেশি আর একটা অস্থির সঙ্গে লাগায়, এটাকে বলে টেন্ডন, ঠিক আছে। তো এটা হবে। এরপরে দেখো, বলছে আমাদের মুখগহ্বরের ভিতরের আবরণের কলা হলো, মানে আমার মুখের ভিতরে যেটা আবরণের কলা, এটা টিস্যু দ্যাট ফর্মস দ্য ইনার লাইনিং অফ মাউথ ইজ, তো এটা হবে এইটা স্কোয়ামাস ইপিথেলিয়াম বা সরল সল্কি অধিচ্ছদ কলা। এটাকে সরলও বলে, কোনো সময় সরলটা নেই লেখা আগে, সরল সল্কি অধিচ্ছদ কলা। এটা হচ্ছে মুখের ভিতরের আবরণের কলা, মনে রাখবে। সরল সল্কি অধিচ্ছদ কলা, এটা কলা চ্যাপ্টারে আছে তোমাদের, ঠিক আছে। এরপর দেখো, এখানে এই যে এখন এই প্রশ্নটা তোমাদের বাকি তিনটা চ্যাপ্টার, মানে ওই যে গতি চ্যাপ্টার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন দেখবে তোমরা। ত্বরণের এসে একক হলো,
তো ত্বরণের এসে কি ইউনিট অফ অ্যাক্সেলারেশন, এটা হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের এসে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মনে রাখবে ms-2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো একটি বাঁশ পি বিন্দু থেকে 30 কিলোমিটার যাত্রা করে পুনরায় সেই বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে, একটা বাঁশ পি নামের একটা পয়েন্ট আছে, এখান থেকে স্টার্ট করে আবার সেই বিন্দুতেই ঘুরে যাচ্ছে, তবে বাঁশটির ক্ষেত্রে সরণের মান কত হবে, ইংলিশে বললে ডিসপ্লেসমেন্ট কত হবে যদি সেম জায়গাতে যায়। তো মনে রাখবে কোনো বস্তু যেখান থেকে আরম্ভ করছে সেখানে যদি ঘুরে যায় তো তার সরণ কত হবে, এটা হবে 0 কিলোমিটার। ঠিক আছে, এখানে দূরত্ব জিজ্ঞেস করছে না, এখানে বলছে সরণ। যদি সরণ না বলে আমাকে বলতো দূরত্ব কত হবে, তুমি বলতে 30, কারণ 30 কিলোমিটার, সরি, যদি দূরত্ব বলতো তখন 60 কিলোমিটার হতো। কেন বলো তো, কারণ পি নামের একটা বিন্দু থেকে 30 কিলোমিটার যাত্রা করে পুনরায় সেই বিন্দুতে পৌঁছালো। তো ধরে নাও এখানে পি বলে একটা বিন্দু আছে, এখান থেকে তুমি 30 কিলোমিটার গেলে আবার পুনরায় সেটাই ঘুরে আসলে, মানে 30 গেলে এইদিকে আবার 30 আসলে, তো 30 কত হবে 60। তো আমাকে যদি জিজ্ঞাসা করতো দূরত্ব, বা ইংলিশে বলে যাকে ডিস্টেন্স, যদি দূরত্ব বা ডিস্টেন্স বলতো আমি কত বলতাম 30-30-60। ঠিক আছে, কিন্তু আমাকে দূরত্ব জিজ্ঞেস করেনি, আমাকে জিজ্ঞেস করেছে সরণ। ঠিক আছে, সরণকে ইংলিশে বলে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট বা সরণ কত হবে, তো একটা বস্তু সেম অবস্থা থেকে আবার সেম আসলে তাকে সরণ হবে 0, মনে রাখবে সেম থেকে সেম ঘুরে আসলে সরণ হয় 0। ঠিক আছে, আর দূরত্ব হলে তো হবে, এখন দেখো 0 হবে অ্যান্সার। দ্য কোয়ান্টিটি হুইচ ইজ মেজার্ড বাই দ্য এরিয়া অকুপাইড বিলো দ্য ভেলোসিটি টাইম গ্রাফ, মানে বেগ এবং সময় লেখের নিম্নবর্তী অঞ্চলে কালির দ্বারা যে রাশিটি মাপা হয় সেটি হলো। তো বেগ এবং সময়ের লেখ যেটা হবে এটা কি হবে, লেখ বা গ্রাফ চিত্র। তো দেখো বেগ এবং সময়ের যেটা লেখ হবে না, এরকম হবে, এটা সময় হবে, এটা এক্স অ্যাক্সিসে এক্স অক্ষ, আর এদিকে ওয়াই অ্যাক্সিসে হবে তোমাদের বেগ। ঠিক আছে, মানে এদিকে হবে ভেলোসিটি বা বেগ, ইংলিশে বেগ বা ভেলোসিটি বলে, এদিকে টাইম হবে, এটা হয় ভিটি গ্রাফ। এটাকে বলে কি গ্রাফ, ভিটি গ্রাফ, বা ভি মানে বেগ আর টি মানে সময়, টাইম। ঠিক আছে, তো বেগ সময় বা ভিটি গ্রাফ যাকে বলে এটা এরকম হয়। উপর দিকে মানে ডিস্টেন্স থাকবে 0 থেকে, ধরো 1 কিলোমিটার 2 কিলোমিটার সমান সমান ডিস্টেন্স, এদিকেও টাইম সেম থাকবে, সেকেন্ডে থাকতে পারে 1 সেকেন্ড 2 সেকেন্ড বা মিনিটে। ঠিক আছে, তো ভিটি গ্রাফের মধ্যে কি বলছে, ত্বরণটা কি হবে। ঠিক আছে, তো না বলছে ভেলোসিটি টাইম গ্রাফটা কিসের দ্বারা মাপবো, তো এটা মনে রাখবে এটা ত্বরণের দ্বারা মাপবে। কিসের দ্বারা, সরি ত্বরণ হবে না, এটা হবে সরণের দ্বারা। সরণ বেগ এবং সময়ের লেখের নিম্নবর্তী অঞ্চলের কালির দ্বারা যে রাশিটি মাপা হয়, নিম্নবর্তী অঞ্চলের যে রাশিটি মাপা হয়, মানে এইখানে এই এরিয়া নিম্নবর্তী মানে এই এরিয়াটার যেটা কালি মাপা হয়, এটা আমরা যদি এরকম একটা ত্রিভুজ বানাই দিই, সমকোণী ত্রিভুজ, এখন আমি বেশি এক্সপ্লেন করছি না, তখন এটা একটা সমকোণী ত্রিভুজ হলে এটা পাইথাগোরাস থিওরাম, পাইথাগোরাস উপপাদ্য লাগানো যাবে, এর মানে এটা সরণ হবে। ঠিক আছে, সরণ হবে, আনসার কি হবে সরণ, আনসারটা হবে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এরপরে দেখো মনে রাখবে বেগ সময় লেখে নিম্নবর্তী অঞ্চলের কালি দ্বারা মাপা হয় সেটা সরণ, এটা মনে রাখো জাস্ট। তারপর দেখো এখন আর এটা বেশি এক্সপ্লেন করছি না, চ্যাপ্টার ডিটেলসে পড়লে আমরা বুঝবো। চারটি গাড়ি এবিসিডি একটি সমতল রাস্তায় গতি করছে, সমান একটা রাস্তায় গতি করছে। ঠিক আছে, তাদের দূরত্ব সময় লেখ পাশের চিত্রে দেখানো আছে, আমাকে বলছে সঠিক উত্তর বেছে নাও, কোনটা কারেক্ট হবে। তো দেখো এখানে একটা গ্রাফ দেওয়া আছে, আগেটা ভিটি গ্রাফ ছিল, এটা কি এদিকে ডিস্টেন্স মানে ভি দেওয়া আছে, এদিকে এস দেওয়া আছে, মানে ভিএস গ্রাফ। ঠিক আছে, ভিএস না, এটা ডিস্টেন্স আছে, ও এটা দূরত্ব ডিস্টেন্স ডি, ও ডিএস, ভিএস না, দেখো ডিস্টেন্স টাইম আছে মানে ডিএস, ডিটি। ঠিক আছে, ডিটি ডিস্টেন্স টাইম। তো ডিস্টেন্স টাইম গ্রাফে তোমরা একটা জিনিস মনে রাখবে, যদি এদিকে ডিস্টেন্স থাকে দূরত্ব, এদিকে সময় থাকে, তো যে ডিস্টেন্সের কিনারে থাকবে, যে ডিস্টেন্সের কিনারে থাকবে এই যে ডির কিনারে, তার স্পিডটা বেশি হবে, আর যার ডিস্টেন্স থেকে যত দূরে থাকবে তার স্পিডটা কমবে। তো দেখো সি যেটা আছে ডিস্টেন্স থেকে একদম সামনে আছে, ডি আছে এটা একটু দূরে আছে, এ আরো একটু দূরে আছে, আর বি সবচেয়ে দূরে। তো এর মানে বির স্পিড সবচেয়ে কম হবে আর সির স্পিড সবচেয়ে বেশি, কারণ হ্যাঁ ডিস্টেন্সের ডির কিনারে আছে, তো ডির কিনারে যে থাকবে তার স্পিড বেশি হবে, মানে সির স্পিড কম আর বি এরটা স্পিড বেশি হবে। দেখো অপশন মতে অপশন বি কারেক্ট হবে, বি ইজ দ্য স্লোয়েস্ট, গাড়ি বি সবচেয়ে ধীর গতি, কারণ সে দূরে আছে এখান থেকে এদিক থেকে, তো এটা তার স্লো হবে। ঠিক আছে, আর সি সবচেয়ে বেশি আছে, তো কোনো অপশনে সি ছিল নাকি সবচেয়ে বেশি, না সি তো কোনো অপশনে, এখানে খালি বলেছিল কার এ ইজ ফাস্টার দেন ডি, এ যেটা আছে এটা ডি থেকে ফাস্ট আছে, এটা তো হবে না, ডি ফাস্ট আছে উল্টা এর থেকে। ঠিক আছে, তো এর জন্য অপশন নম্বর বিটা কারেক্ট হবে। তোমরা সব অপশন দেখে কিন্তু আনসার করবে, বর্তমানে গাড়ি সবচেয়ে ধীর আছে বি, কারণ লাস্টে এটা হিসাবে এটা কারেক্ট হচ্ছে। ঠিক আছে, এখন দেখো হোয়াট ইজ দ্য কাইন্ড অফ মেন মোশন ইফ এন অবজেক্ট, তোমরা যদি এখনো ভিডিওটা লাইক করো নি কাইন্ডলি লাইক করে দিবে, যদি যত সময় ভিডিওটা দেখেছো, তোমাদের নিশ্চয়ই এক্সামে উপকৃত হবে এটা দেখে গেলে। হোয়াট ইজ দ্য কাইন্ড অফ মোশন ইফ এন অবজেক্ট মুভস ইন এ স্ট্রেট লাইন এট কনস্ট্যান্ট স্পিড, যদি একটি বস্তু সরল রেখাতে সমান দ্রুতিতে গমন করে তখন বস্তুটির গতি হবে। তো সমান গতি মানে স্পিড একদম চেঞ্জ না, একই স্পিডে যাচ্ছে, তখন বস্তুটির গতি কি হবে, এটাকে বলে সমগতি, নাম থেকে বোঝা যাচ্ছে সমান দ্রুতি মানে সমগতি হবে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য মেজার্ড বাই অডোমিটার। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস এখানে আরেকটা জেনে নাও, জিজ্ঞেস করতে পারে যে কোনো বস্তু যদি সরল রেখাতে সমান গতিতে ঘূর্ণন করে তখন বস্তুটির কি পরিবর্তন হবে না, তোমার রাখবে তখন বস্তুটির ত্বরণের কোনো পরিবর্তন হবে না, ইংলিশে বলে অ্যাক্সেলারেটর, কারণ অ্যাক্সেলারেটর দিচ্ছ না তুমি সমান এক স্পিডে যাচ্ছ, তো অ্যাক্সেলারেশন দিচ্ছ না মানে চেঞ্জ হচ্ছে না, তো এটা মনে রাখবে এর সঙ্গে। এবার দেখো হোয়াট ইজ মেজার্ড বাই দ্য অডোমিটার, অডোমিটার কি মাপা পেয়েছি আমরা আগে, দূরত্ব ডিস্টেন্স।
এরপর দেখো ইফ দ্য মাস অফ দ্য বডি ইজ ডাবলড, মানে একটা বস্তুর যদি ভর যেটা আছে সেটা ডাবল করো এবং ভেলোসিটি বিকামস হাফ, ভেলোসিটি যেটা আছে মানে বেগ যেটা অর্ধেক হয়, বাংলা দেখো কোনো বস্তুর ভর দ্বিগুণ করলে আর বেগটা অর্ধেক, বে মানে ভি, মানে ভি দিয়ে বেগকে বলা যায় ভেলোসিটি। তো বস্তুটি ভরবেগ কত? তো ভরবেগ কত হবে, দেখো চারটা অপশন আছে। প্রথম ভরবেগের ফর্মুলা কি এটা মনে রাখো, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। তোমরা বলেছিলাম পি ইকুয়াল টু এম ভি, এটা ফর্মুলা ছিল। এম মানে এখানে ভর আর ভি মানে বেগ, ঠিক আছে, ইংলিশে বললে মাস আর ভেলোসিটি। প্রশ্ন কি বলছে, যদি একটি বস্তুর ভর দ্বিগুণ করা হয়, তো ভর দ্বিগুণ করো। তো দেখো এম ছিল মানে এটা, তার আগে মনে মনে ওয়ান আছে, এক গুণ। দ্বিগুণ মানে কি, তার আগে তুমি টু এম লাগাই দাও, তো এম কে টু এম করে দিলে, এই কথা হলো। এবং কি বলছে, এবং বেগকে অর্ধেক করা হয়, তো বেগ মানে ভি ছিল, আগে একটা বেগ ছিল যেটা, তাকে অর্ধেক করলে, তো অর্ধেক মানে কি হাফ। তো এম আর ভির মধ্যে ইন্টু আছে, হাফ করো, হাফ ভি দিয়ে দাও, ভি করলে হাফ করলে, ঠিক আছে। তখন দেখবে তুমি এই দুই আর দুই কাটা চলে যাবে, দুই আর দুই কি কাটা চলে যাবে। তো দুই আর দুই কাটা গেলে এখানে কি বাজবে, ঠিক আছে, কারণ পূরণ চিহ্ন আছে। তো এম আর ভি মানে এম বি হবে, ঘুরে কি আসবে, এম বি হবে, মানে সেম ঘুরে আসবে, সেম জিনিসটাই। তো বলছে কোনো একটি বস্তুর ভর দ্বিগুণ এবং বেগ অর্ধেক করা হয়, তো বস্তুটির ভরবেগ সমান থাকে। ঠিক আছে, সমান থাকে কেন, কারণ দেখো বলাটিকে, আগে ছিল এম আর ভি অরিজিনাল যেটা ফর্মুলা ভরবেগ, আমি যখন এটাকে ডাবল করলাম এম কে মানে ভরকে, আর বেগকে অর্ধেক করলাম, হাফ করলাম, ঠিক আছে। তো আধা আধা কাটলে ঘুরে কি আসলো, এটা এক আছে মানে বি এ কে বি আর এম, তো এম ইন্টু ভি মানে এম বি, মানে আগে এম ভি ছিল সেম সেটাই ঘুরে আসলো। তো এটার জন্য হবে সমান থাকে, সমান হইলো না, ঠিক আছে। হুইচ ল অফ মোশন ইজ অলসো নোন এজ ল অফ ইনার্শিয়া, জড়তার সূত্র কাকে বলা হয়। তো মনে রাখবে নিউটনের প্রথম গতিসূত্রকে জড়তার গতিসূত্র বলা হয়। নিউটনের তিনটা সূত্র তোমরা শিখে নিবে, এটা ইম্পর্টেন্ট আছে। আর জড়তার সূত্র কেন বলা হয় নিউটনের কথা, এটাও ইম্পর্টেন্ট। তো এটা নিউটনের প্রথম গতিসূত্র জড়তার সূত্র বলা হয়। এরপর দেখো এ এন্ড বি আর টু অবজেক্টস উইথ মাসেস 60 কেজি এন্ড 34 কেজি রেসপেক্টিভলি, দেন এ এবং বি দুইটা বস্তু আছে, ঠিক আছে, তাদের এ এর ভর আছে 6 কেজি আর বির ভর আছে 34 কেজি, ভর বিশিষ্ট দুটি বস্তু। তাহলে তাহলে কি, দেখো চারটা অপশন দিয়েছে, মানে অপশনগুলো বলবে, তো এখানে সবটা জড়তা বলেছে, জড়তার কথা। জড়তা মানে কি দেখো, মানে যে বস্তুটা ভারী আছে না, তার জড়তা অত বেশি হবে, কারণ তাকে তোমাকে বল প্রয়োগ বেশি করতে হবে, তো সে লড়বে না ইজিলি, ঠিক আছে। তো এখানে দেখো 6 কেজি আর 34 মধ্যে বেশি কে কেজি, 34 কেজি, মানে বি যেটা ভর আছে এটা বেশি। তো বি ভরের বস্তুটা তুমি ধাক্কা দিলে যাবে না, এর মানে তার জড়তা বেশি হবে এর থেকে। তো অপশন নম্বর বিটার জন্য কারেক্ট হয়ে যাবে, বি হ্যাজ মোর ইনার্শিয়া দেন এ, এই বি জড়তার থেকে, বির জড়তার থেকে, বির জড়তা এর থেকে বেশি, হ্যাঁ, বি এর জড়তা মানে বি যেটা 34 কেজি, এটা জড়তা এর থেকে বেশি, এত 6 কেজি মাত্র, তো তার জড়তা মানে সে বেশি সময় জায়গাতে থাকবে, ঠিক আছে, ভারী মানে জায়গাতে আটকে থাকবে। অপশন নম্বর এটা হবে, বুঝেছো বি নাম্বারটা। আমার মনে হয় তুমি জিনিসটা বুঝতে পারছো, বুঝে পড়বে তখন এক্সামে রেজাল্ট করতে পারবে ভালো, ঠিক আছে। দেখো ম্যাচ এ কলাম উইথ বি, এ আর বি ম্যাচ করতে আছে, এদিকে চারটা এদিকে চারটা আছে। তো দেখো এদিকে দিয়েছে ফোর্স বা বল, এটা কার এসআই একক, তো বল জানি আমরা নিউটন এসআই একক, তো বলের সঙ্গে আমরা ওয়ানের সঙ্গে 3 মিলাবো। এরপরে মাস ভর, এখানে এটা ভুল মিলিয়েছে, ভর এটা হয় না, ভর মানে কেজি হবে, তো তোমরা এটা ভরের সঙ্গে কেজি মিলিয়ে নিবে, ঠিক আছে, এটা কেজি হবে, কিন্তু আমরা ভর কিছু মাপি কেজি হবে। মোমেন্টাম বা ভরবেগ, ভরবেগটা এটা হয়ে যাবে কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ভরবেগ কি কেজি মিটার পার সেকেন্ড, কেজি এম এস মাইনাস ওয়ান ভরবেগ, মনে রাখবে, ঠিক আছে। তো ভরবেগ মানে মোমেন্টাম, ইংলিশে এটা পি দিয়ে বোঝা যায়, ঠিক আছে, একটু ফর্মুলা করলাম যে পি ইকুয়াল টু এম ভি। তো ভরবেগ মানে কেজি মিটার পার সেকেন্ড, আর বেগ মানে ভেলোসিটি মানে কি হবে, তো ভেলোসিটি হবে নিউটন মিটার পার, সরি, বেগ হবে মিটার পার সেকেন্ড, এম এস মাইনাস ওয়ান, ভেলোসিটি বা বেগের একক কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এটা সবাই মিলে নিবে তোমরা কোনটা হবে। ফোর্স মানে নিউটন, বল মানে নিউটন, মোমেন্ট না ভর মানে কেজি মিটার পার সেকেন্ড, মাস বা ভর মানে কেজি, ঠিক আছে, বুঝেছো আই থিঙ্ক। এরপর দেখো একজন রেল যাত্রী ট্রেনের ভিতর একটি মুদ্রা টস করলে মুদ্রাটি যাত্রীটির পিছন দিকে যায়, ট্রেনের গতিটি হবে। এখন এটা ট্রেন চলছে, তুমি ট্রেনে বসে ধরে নাও মুদ্রা টস কয়েনটা টস করছো এরকম। তো যদি ট্রেন স্পিডে যাচ্ছে তখন কোন দিকে পড়বে এটা বলো তো, ঘুরে আসবে, তো এটা পিছন দিকে পড়ে যাবে। কারণ তুমি যখন ট্রেন এই সিক্কাটা যখন উপর দিকে এরকম উড়াচ্ছ তখন কি হচ্ছে, অত একটা স্পিডে সোজা যাচ্ছে, আর ট্রেনটা তো সামনের দিকে যাচ্ছে না। তো তুমি তো যেখানে বসে আছো তুমি আগে চলে যাচ্ছ, আর এটা উড়ে করে যদি ষাটে উঠে লাগে ধাক্কা তখন তো জায়গায় পড়বে, আর না লাগে যদি নর্মাল থাকে তো এটা পিছন দিকে পড়বে, কোথায় কোথায় পড়বে, পিছন দিকে, এটাই বলছে। একজন রেলযাত্রী ট্রেনের ভিতরে একটি মুদ্রা টস করলে মুদ্রাটি যাত্রীর পিছন দিকে পড়ে, ট্রেনের গতিটি হবে। তো ট্রেনের গতিটা কি আছে, তো ট্রেনের গতিটা হচ্ছে অপশন দেখো, সমগতি, সমান গতি আছে নাকি, না সমান গতি না, কারণ স্পিড বেশি আছে মুদ্রার থেকে, গতিকে তো পিছনে পড়ছে। ত্বরান্বিত গতি অ্যাক্সেলারেটেড, হ্যাঁ অ্যাক্সেলারেটেড মানে স্পিডে যাচ্ছে, তো এটাই আনসার হবে, অপশন নম্বর বিটা হবে, ঠিক আছে। ঠিক আছে, পিছনে পড়লো মানে ত্বরান্বিত, আর যদি সামনের দিকে পড়তো এর মানে গাড়িটা ধীরে ধীরে স্লো হচ্ছে, ঠিক আছে। যদি সামনের দিকে পড়তো টসটা, ট্রেন যখন চলছে তখন মানে স্পিডটা কমছে, যদি সামনের দিকে পড়ে। আর বাড়ে যাচ্ছে মানে কি, এটা অ্যাক্সেলারেটেড, ত্বরান্বিত গতি হচ্ছে, এই জন্য পিছিয়ে পড়ছে। তো এটা আনসার হবে। এরপর দেখো
এসআই এককে জি এর মান হলো স্মল জি এর মান, জি মানে মধ্যাকর্ষণীয় ত্বরণ, তো তার মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সি হবে, এটা ভুল হবে, কেজি হবে না, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ঠিক আছে এটা হবে। দ্য মাস অফ এন অবজেক্ট ইজ 10 কেজি, ইটস ওয়েট অন দ্য আর্থ। একটি বস্তুর ভর 10 কেজি, পৃথিবীতে তার ওজন হবে। তো দেখো ভর দেওয়া থাকলে ওজন কেমনে বার করে, ওজন মানে কি ডাব্লিউ, ওজন মানে কি ডাব্লিউ, একটা ফর্মুলা আছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ঠিক আছে। তো এখানে এম মানে ভর, ভর কত দেওয়া ছিল 10 কেজি দেওয়া ছিল, ইন্টু জি, স্মল জির মান কত আমরা এত সময় পাইলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা পূরণ করো, 10 দিয়ে 98 পূরণ 9.8 পূরণ করবে, তো 10 সঙ্গে একটা জিরো আছে, পূরণ থাকলে এই জিরোটা, একটা জিরো থাকলে পয়েন্ট এক ঘর ডাইনে সরে, এর মানে পয়েন্ট এখান থেকে এখানে সরে যাবে, কত হবে 98 নিউটন, ঠিক আছে। ডাব্লিউ মানে এটা ওজনের একক নিউটন হবে, ঠিক আছে, বল বা ওজনের একক নিউটন, তো 98 নিউটন হবে আনসার, কত হবে 98 নিউটন, অপশন নাম্বার ডি হবে। আশা করি বুঝেছো কিভাবে ওজন বার করতে হয়। তারপর দেখো ক্যাপিটাল জি ইজ 6.673 ইন্টু ড্যাশ নিউটন মিটার স্কোয়ার কেজি, কেজি স্কোয়ার, ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটাকে বলে পড়ার সময়, ঠিক আছে। তো এটা ড্যাশে কত হবে, ড্যাশের মধ্যে হবে 10⁻⁻11। তোমরা রাখবে স্মল মানে ক্যাপিটাল জি যেটা আছে, যেরকম স্মল জির মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, ওরকম ক্যাপিটাল জির মান হয় 6.673 ইন্টু 10⁻11, আর সঙ্গে এককটা কি হয়, তো নিউটন মিটার স্কোয়ার, তারপরে পার কেজি স্কোয়ার, পার মানে এই যে -2 দিলাম, পার কেজি স্কোয়ার, ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা ক্যাপিটাল জি যেটা আছে মাধ্যাকর্ষণীয়, ঠিক আছে, মানে ওই যে বিশ্বজনীন ধ্রুবক যেটা আছে, ঠিক আছে, মহাকর্ষণ বিশ্বজনীন ধ্রুবক, এটাকে জি বলে। তো এটা একক এটা আছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, আর তার মানটা হচ্ছে 6.673 10⁻11, আর স্মল জি মানে কি মাধ্যাকর্ষণীয় ত্বরণ যাকে বলে, এটার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দুটোটা মনে রাখবে তোমরা, স্মল জি ক্যাপিটাল জি, ঠিক আছে। ক্যাপিটাল জি কে বলে মহাকর্ষণীয় বিশ্বজনীন ধ্রুবক, স্মল জি হচ্ছে মাধ্যাকর্ষণীয় ত্বরণ। এখন দেখো দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, দুটা বস্তুর যদি তুমি দূরত্ব ডাবল করছো, তাহলে পরস্পরের আকর্ষণ বল কি হবে। দেখো দুটা বস্তুর মধ্যে দূরত্ব যদি দ্বিগুণ করো, আমরা যদি সূত্র একটা অ্যাপ্লাই করি এইটার ক্ষেত্রে, যে দুটা বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ, তো দেখো একটা সূত্র আমরা পেয়েছি, মহাকর্ষণ বিশ্বজনীন সূত্রটা ছিল, এটা অ্যাপ্লাই করলে পাবে এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি মানে মহাকর্ষণ বিশ্বজনীন সূত্র, এটা তো মানে ফোর্স বা বল আছে। তখন কি হয়, যদি আমি দুইটা বস্তু ধরি, এটা একটা বস্তু, আমাদের বইয়ে দেওয়া আছে কিন্তু এটা, ঠিক আছে, এই পিকচারটা মানে এরকম দিয়ে, অঙ্কটা ঠিক দেওয়া নাই কিন্তু বলেছে, ধরে নাও এই বস্তুটার ভর আছে এম, এইটার ভর স্মল এম, আর তাদের মধ্যে দূরত্ব কি ডি, ঠিক আছে। তো এই এই দুইটা বস্তু এরকম রাখলে যদি, ঠিক আছে, নিচে যদি ডি দূরত্ব থাকে, তখন ফর্মুলাটা জি দিয়ে আমরা একটা বস্তুর ভর ইন্টু অন্য একটা বস্তু মানে এম ইন্টু এম হবে, এম ইন্টু স্মল এম, ঠিক আছে। আর এদিকে দূরত্ব কত আছে ডি, এই ডিটাকে স্কোয়ার করতে হয় ফর্মুলা মতে, ঠিক আছে, মহাকর্ষণ বিশ্বজনীন সূত্রে তোমাদের এটা স্কোয়ার আছে, কারণ এটা বর্গের ব্যস্তানুপাতিক হয়, ফর্মুলাটা তোমরা বাংলা যদি পড়ো তো বুঝবে। তো এখানে বলেছে আমাকে কি, যে যদি দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হয়, এখন যেটা দূরত্ব আছে বর্তমান ডি ধরেছি, ডি মানে কি এক গুণ আছে ধরে নাও, এটা দ্বিগুণ মানে তার আগে টু লাগাবো। তো তুমি যদি তার আগে টু লাগাও, দ্বিগুণ করো তো কি হবে, যদি টু লাগাও, তো এখানে ডি স্কোয়ার হতে ছিল, তো টু ডি লাগালে তারও স্কোয়ার হতে হবে, ঠিক আছে, আগে তো ডি স্কোয়ার ছিল মানে ওয়ানের স্কোয়ার, এখন টু স্কোয়ার হবে, তো টুর স্কোয়ার হবে তো কি হবে, টুর স্কোয়ার হবে তো নিচে 4 হয়ে যাবে, ঠিক আছে, আর 4 ডি স্কোয়ার, আর উপর দিকে কি থাকবে ক্যাপিটাল এম স্মল এম। তো দেখো তাহলে তাদের পরস্পর আকর্ষণ বল, অপশনগুলো দেখো, তো অপশন দেখো 1/4 গুণ না 4 গুণ না 1/2 গুণ না 2 টাইম, তো এটা বলো তো 4 গুণ না 1/2 গুণ হবে। দেখো নিচে 4 আছে, এটা ভাগচিহ্ন আছে, উপরে কিছু সংখ্যা নেই মানে 1 তো মনে মনে ধরতে পারো, এবার এটাকে 1/4 কে আলগা করে দাও, 1/4 আলগা করে দাও, বাকি সবগুলো একসঙ্গে লিখে নাও, ক্যাপিটাল জি, আর ক্যাপিটাল জি আর এম এম তো এগুলো সব উপরে পূরণ হয়ে যাবে, নিচে খালি ডি থাকবে, ডি স্কোয়ার, এর মানে 1/4 গুণ হয়, ঠিক আছে, অপশন মধ্যে কি হবে 1/4 গুণ, তো 1/4 টাইমস, এইটা হবে আনসারটা, ঠিক আছে। এরপরে দেখো নিউটনের কোন সূত্র ব্যবহার করে ল্যাক্টোমিটার তৈরি করা হয়, ঠিক আছে, ল্যাক্টোমিটার, তো দেখো ল্যাক্টোমিটার বা হাইড্রোমিটার এগুলো আর্কিমিডিসের সূত্র হয়, তো আর আর্কিমিডিসের সূত্র অনুযায়ী এটা হবে আনসার, ঠিক আছে, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী আনসার হবে। আর্কিমিডিসের সূত্রটা কিন্তু তোমরা বই থেকে শিখে নেবে, সূত্রটাও দেখে নাও একবার। আর্কিমিডিসের সূত্র কি হয় বলছে, এটা এই যে সূত্র হলো, যখন কোনো বস্তু কোনো একটি তরলে সম্পূর্ণভাবে, মানে যে কোনো একটা জল আছে যে জায়গাতে, তরলে সম্পূর্ণভাবে বা পুরো যদি ডুবাও বা আংশিকভাবে আধা ডুবাও, নিমজ্জিত মানে ডুবানো হয়, তখন বস্তুর একটি ঊর্ধ্বমুখী বল, উপরের দিকে একটা বল প্রয়োগ করবে। যদি উল্টা একটা মগ এরকম জলে ডুবাও, তখন উপর দিকে ঠেলাবে তোমাকে উল্টা, এই বল বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তো যতটা যেখানে ডুবিয়েছো সেখানে যতটুকু মানে জল ছিল এটার ওজনের সমান হবে, ঠিক আছে, তোমার যেটা উপর দিকে ঠেলবে এই অত সমান বল তোমার উপর দিকে ঠেলবে, ঠিক আছে, এই বল বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান, যত জল ছিল এটা যত ওজন ছিল তার সমান তোমাকে বল উপর দিকে প্রয়োগ করবে।
ঠিক আছে, তো এটা পড়ে নিবে। আর আর্কিমিডিসের সূত্র অনুযায়ী এইগুলো আছে, ঠিক আছে। দেখো হাইড্রোমিটার তৈরিতে এবং তরলের ঘনত্ব নির্ণয়ের জন্য হাইড্রোমিটার তৈরিতে। তো হাইড্রোমিটার কিসের জন্য কাজ হয় এটা জেনে নাও, তরলের ঘনত্ব নির্ণয়ের জন্য, ঠিক আছে। আর দুধের বিশুদ্ধতা মাপার জন্য নির্ণয়ের জন্য ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়, ঠিক আছে। আর জাহাজ এবং সাবমেরিনের গঠন প্রক্রিয়াও এই নীতির প্রয়োগ করা হয়, আর্কিমিডিসের নীতির প্রক্রিয়া, এগুলো মনে রাখবে, ঠিক আছে। তো খেয়াল রাখবে। এরপরে দেখো, এখন এগুলো তোমাদের ফিজিক্স পোর্শন, মানে যেটা 9, 10, 8, 9, 10 চ্যাপ্টার শেষ হয়ে গেলো। লাস্টের দিকে তোমাদের 14 বা 13 চ্যাপ্টার আছে সিলেবাসে। তো এখান থেকে দেখো প্রশ্ন আছে, সর্বপ্রথম টিকা কে আবিষ্কার করেছিলেন? হু ডিসকভার্ড ভ্যাকসিন ফর দ্য ফার্স্ট টাইম? তো এটা হবে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার নামের বৈজ্ঞানিক প্রথম টিকা আবিষ্কার করেছে, মনে রাখবে, এডওয়ার্ড জেনার। তারপর হু অ্যামং দ্য ফলোইং ডিজিজ নট ইনফেকশিয়াস? নিম্নোক্ত কোন রোগটি সংক্রামক নয়? সংক্রামক মানে একজন মানুষ থেকে আরেকজনে হয় না। তো কোন রোগটা যেটা ছিত্রায় না, একজন হলেও একজনেই থাকবে, এটা হবে ক্যান্সার। ক্যান্সারটা খুব বড় মারাত্মক ধরনের রোগ, কিন্তু এটা একজন থেকে একজন হয় না, যার হয় তার শরীরের মধ্যে থাকবে, তাকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু হতে হবে। ম্যালেরিয়াটা অবশ্যই এটা একটা অণুজীব আছে যার নাম প্লাজমোডিয়াম, ঠিক আছে, প্লাজমোডিয়াম দ্বারা ছিদ্রায়, ঠিক আছে। কলেরা যেটা আছে একটা ব্যাকটেরিয়া, টাইফয়েড এটা ব্যাকটেরিয়া, তো এটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছিদ্রায়, ঠিক আছে, একজন থেকে একজন হতে পারে। তো দেখো এখানে ক্যান্সার হবে এটা, ঠিক আছে। এরপর দেখো অ্যান এক্সাম্পল অফ অ্যাকিউট ডিজিজ, ক্ষণস্থায়ী রোগের একটি উদাহরণ হবে। ক্ষণস্থায়ী মানে কি? যেটা কিছু সময়ের জন্য শরীরে থাকে। আর চিরস্থায়ী একটা উল্টা, যেটা সবসময় পার্মানেন্ট, মানে রোগটা থাকবে শরীরে, ঠিক আছে। তো এখানে ফিভার যেটা আছে এটা ক্ষণস্থায়ী হবে, কারণ জ্বর যেটা হয় আমাদের কয়দিনের জন্য হয়, 1 সপ্তাহ থাকতে পারে ম্যাক্সিমাম, এরপরে আমরা কমে যায় ওষুধ খেলে। কিন্তু এগুলা ক্যান্সার এটা সারা জীবন যদি হয়ে যায় তো থাকবে, এইডসও থাকবে, মধুমেহ ডায়াবেটিসও থাকবে, ঠিক আছে, মনে রাখবে। মানে এগুলা ক্ষণস্থায়ী, এগুলা চিরস্থায়ী রোগ এগুলা, বাকি ক্ষণস্থায়ী এটা হচ্ছে ফিভার। তারপরে দেখো পেপটিক আলসার, নিম্নোক্ত কোনটির কারণে পেপটিক আলসার হয়? তো পেপটিক আলসার যেটা আছে একটা ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, এটার নাম হেলিকোব্যাক্টার পাইলোরি নামের একটা ব্যাকটেরিয়া। তো পেপটিক আলসার কিসের ফলে হয়? এটা আমাদের ক্ষুদ্রান্তে হয়, ঠিক আছে, ক্ষুদ্রান্তে, পেটের মধ্যে ক্ষুদ্রান্তে হয়। তো এটা হয় হেলিকোব্যাক্টার পাইলোরি নামের একটা ব্যাকটেরিয়ার দ্বারা, মনে রাখবে। এরপরে নিম্নোক্ত কোনটি সবুজ গৃহ গ্যাস, গ্রিন হাউস গ্যাস? সবুজ গৃহ গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি থাকে কার্বন ডাইঅক্সাইড, তো CO2 হবে, কার্বন ডাইঅক্সাইড বা CO2 সবুজ গৃহ গ্যাস। দ্য প্রাইমারি কজ অফ ওজন লেয়ার ডিপ্লিশন, ওজন স্তর ক্ষয়প্রাপ্ত হওয়ার প্রধান কারণ কি? তো ওজন স্তর ক্ষয়প্রাপ্ত হওয়ার প্রধান কারণ CFC বা ক্লোরোফ্লুরোকার্বন, মনে রাখবে, ঠিক আছে। এরপর দেখো হুইচ স্টেপ ইজ নট ইনভলভ ইন দ্য কার্বন সাইকেল, কার্বন চক্রে কোনটি জড়িত নয়? তো কার্বন চক্রের মধ্যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ হয়, কারণ কার্বন বলতে এটা কার্বন ডাইঅক্সাইডও হবে, সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড প্লান্টরা নেয়, ঠিক আছে, গাছরা নেয়। শ্বসন প্রক্রিয়ায়ও এটা হবে। আর নাইট্রোজেন না, এটা হবে না, আনসার হবে এটা, কারণ কার্বন প্রক্রিয়ায় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ থাকে, শ্বসনও থাকবে, জীবাশ্ম ইন্ধনের দহনও থাকবে, তো থাকবে না এইটা। তো বলছে কোনটা নয়, তো এটা হবে নাইট্রোজেন, ঠিক আছে। কারণ নাইট্রোজেন যেরকম এখানে দেখছো কার্বন সাইকেল, এরকম নাইট্রোজেনের আরেকটা একটা সাইকেল আছে বইয়ে, নাইট্রোজেন সাইকেল, নাইট্রোজেন চক্র, তো এর জন্য কার্বনের সঙ্গে এটা মিলছে না, এই জন্য এটা হবে আনসার, ঠিক আছে। তো ফ্রেন্ডস আজকের জন্য এটাই থাকুক, আমরা নেক্সট ভিডিওতে আরও কোশ্চেন আনার চেষ্টা করবো। তোমরা যদি ভিডিওটা ভালো পাও কাইন্ডলি লাইক করবে। বাকি ইংলিশ আর ম্যাথসেরও ভিডিও দিয়ে দিচ্ছি আমি, বাকি সাবজেক্টটাও তাড়াতাড়ি দিয়ে দিব।